আচ্ছা, তাহলে আমরা অ্যাডভার্স পজিশন, আমরা লাস্ট ক্লাসে তো এই যে লিজ লাইসেন্সের আমরা করেছিলাম সলভিং। ও, ওইটা আসলেই তাহলে এখন রেকর্ডিং খুলে দেখি 5 সেকেন্ড আমার পুরো মনটা ভেঙে গেছে। আমি সারা দিন বসে সময়টা রেখেছিলাম। এখন এখানে আমাদের এসেটাও আসতে পারে অ্যাডভার্স পজিশনের, আবার প্রবলেম কোশ্চেনটাও আসতে পারে, বাট যে কোনো একটা আমাদের মোটামুটি ভাবে অ্যাডভার্স পজিশন থেকে আসবে। আর অ্যাডভার্স পজিশনটা করলে মোটামুটি ল্যান্ডের আমাদের একটা ভালো কন্ট্রোল চলে আসলো সিলেবাসের উপরে। কারণ আমাদের আগে এক্সপ্রেস ওনারশিপ, ইমপ্লয়েড ওনারশিপ, প্রপ্রাইটারি স্টপল, লাইসেন্স, লিজ, পিকিউইকিউ আর হচ্ছে অ্যাডভার্স পজিশন। হ্যাঁ, এরপরে পড়বো হচ্ছে আমরা ফ্রি হোল্ড কোভেনেন্ট, তারপরে হচ্ছে ইজমেন্ট। আর ফ্রি হোল্ড কোভেনেন্টটা আরেকটু ইজি হবে পিকিউটা করা, আর এটা সবসময়ই আসে। মর্গেজ আর হলো গিয়ে তোমার এই আনরেজিস্টার্ড তো বেশি একটা আসছে না, আমার রেজিস্টার্ড। আর রেজিস্টার্ড ল্যান্ডের তোমার তাও রেজিস্টার্ড ল্যান্ডে অনেক কিছুই আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু যেমন আমরা ইজমেন্ট পড়ার সময়, ইজমেন্ট তো না, ওই যে লিজ পড়ার সময় রেজিস্টার্ড ল্যান্ড হলে কি হবে, হ্যাঁ এইগুলো কিন্তু দেখা হয়েছে। তারপর লাইসেন্স পড়ার সময় প্রপ্রাইটারি লাইসেন্স হলে কি হবে, এগুলো কিন্তু দেখা হয়েছে একটু। তারপরে এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন অ্যাডভার্স পজিশনের যে স্লাইডটা আমাদের দেওয়া আছে, লাস্ট ক্লাসে যেটা দেওয়া ছিল আমাদের, আমরা যদি দেখে ফেলি, তাহলে এখানে যদি দুইজন ওনারকে আমরা দেখি যে একটা প্রপার্টি এবং এটা আরেকটা প্রপার্টি, এই প্রপার্টির যে মালিক তাকে আমরা বলতে পারি ও, ঠিক আছে, বা অরিজিনাল ওনার বা পেপার টাইটেল ওনার। এবং ওনার জমিটা দেখতেছি আমরা যেটা ফেন্স গেছে দিক দিয়ে, উনি হচ্ছে 1 নাম্বার প্রপার্টির মালিক, প্রপার্টি ওনার 1। ও সেরকম তো থাকে না, একটা থাকে হচ্ছে হাউস নাম্বার থাকে, রোড নাম্বার থাকে, হ্যাঁ এরকম থাকে না, দেওয়া এলাকার নামটা দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে। আর এখানে থাকে হচ্ছে কি এস। এখন এস যেটা করলো সেটা হচ্ছে যে তোমার এই ও এর জমির এই অংশটা সে ব্যবহার করা শুরু করে দিল, এবং এটা সে ব্যবহার করা শুরু করে দিয়েছে ফ্রম 2010 থেকেই সে ব্যবহার করা শুরু করে দিয়েছে, 2010 সাল থেকে। এস এর যে ইন্টেনশনটা ছিল সেটা হলো যে এই জায়গাটা আমি আমার নিজের জন্য ব্যবহার করব, অন্য কোনো ব্যক্তি যদি এখানে আসে, মানে যদি এক্স আসে, ওয়াই আসে অথবা জেড আসে, কাউকে আমি এখানে ঢুকতে দিব না। আর যদি ও আসে তাকেও আমি ঢুকতে দিব না। জায়গাটা কিন্তু ও এর জায়গা, এবং ও এখানে এস কে না দিছে লিজ, না দিছে লাইসেন্স, তার মানে কোনো পারমিশন তার নাই, কিন্তু না লিজ আছে না লাইসেন্স আছে, না তার কাছে এটা বিক্রি করেছে। এখন এস যদি এই জায়গাটা ব্যবহার করতে থাকে এবং যদি ব্যবহার করতে করতে সে 12 বছর পার করে ফেলতে পারে, তাহলে ল্যান্ড লয়ের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্স পজিশন বা বিরুদ্ধ দখল বা অপদখল। ল্যান্ড লয়ের ভাষায় যেটা বলবে সেটা হচ্ছে, যেহেতু তুমি তোমার ল্যান্ড যখন সে দখল করে ফেললো, তোমার একটা অপশন ছিল হচ্ছে ও তুমি এস কে বের করে দিতে পারতা, কারণ এস ছিল হচ্ছে ট্রেসপাসার। কিন্তু তুমি তোমার রাইট এক্সারসাইজ করো নাই, প্রথম দিন করো নাই, সেকেন্ড দিন করো নাই, প্রথম মাসে করো নাই, 1 বছরে করো নাই, 2 বছরে করো নাই। প্রত্যেকটা ক্লেমেরই একটা লিমিটেশন পিরিয়ড আছে। কন্ট্রাক্টের জন্য 6 বছরের মাথায় ক্লেম করতে হবে, হ্যাঁ
জুডিশিয়াল রিভিউ হলে 3 মাসের মাথায় ক্লেম করতে হবে। কেউ যদি ধরো যে দেনমোহরের টাকা না দেয়, ডাওয়ার পার্সোনাল, আমরা আমরা বাংলাদেশ মানে ইসলামিক লতে জানি যে একটা জিনিস যে দেনমোহর দিতে হয় ইসলামিক ম্যারেজে। দেনমোহর যদি না দেয় 1 বছরের মধ্যে ক্লেম করতে হবে। প্রতিটা ক্লেমেরই কি আছে, লিমিটেশন পিরিয়ড আছে। ওই টাইমের পরে এই মামলাটা আর তুমি করতে পারবে না, তামাদি হয়ে যায়। এটা বাংলায় বলে তামাদি, আর ইংলিশে বলে লিমিটেশন অ্যাক্ট। টাইম পিরিয়ডটা পার হয়ে যাবে। আমাদের দেশেও কিন্তু এই তামাদি আইনে এই অ্যাডভার্স পজিশনটা আছে। তাহলে কতদিন সময় দিচ্ছে ল্যান্ড রিকভার করার জন্য? 12 বছর। এখন 12 বছর পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে কোর্ট আর ওকে অ্যালাউ করবে না এস কে বের করার জন্য, যে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি তোমার রাইটের উপরে শুয়েছিলা, ইউ স্লেপ্ট অন ইউর রাইটস, তুমি তোমার রাইটটা এক্সারসাইজ করো নাই, এখন আর তোমাকে কোনো কোর্ট বা কোনো ল হেল্প করবে না। তার মানে ল কিন্তু বলতেছে না যে এস মালিক হয়ে যাবে, ল বলতেছে হচ্ছে ও এটার উপরে কোনো ক্লেম করতে পারবে না। ক্লিয়ার জিনিসটা? এই প্রপার্টিতে আর কোনো রাইট আমাদের ওয়ের থাকবে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা হারানো জিনিস যদি এরকম হয় যে জহিরুল তার মানে মার্কারটা তোমার সিঁড়ির জায়গাতে ফেলে দিয়ে চলে গেছে বা লিফটের মধ্যে, তাহলে এই মার্কারটা যে কোনো লোক নিয়ে যেতে পারবে না, লস্ট, হারাই ফেলছে, তো তো ফেলে দিয়ে যায়নি, লস্ট। মানে সে এটা অ্যাবান্ডন, মানে এটা আমি যদি ডিসক্লেম করি, এটা আমার আর দরকার নাই, ডিসক্লেম করলাম, এটার উপর আমার অধিকার ছেড়ে দিলাম, এটা হলো লস, এটা হলো অ্যাবান্ডন। আর লস্ট হলো কি আমি হারাই ফেলছি। তাহলে যদি এটা কেউ পায়, সেটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। ফাইন্ডার ক্যান বি দ্য কিপার। শুধু ওই যদি ধরো এক্স ওয়াই জেড যে কোনো পার্সন মার্কারটা নিয়ে যায়, হ্যাঁ, জহিরুলের মার্কারটা, শুধু একজন লোকই তার বিরুদ্ধে ক্লেম করতে পারে, সে হচ্ছে জহিরুল। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? এখন যেহেতু ও এর জমিটা এস ব্যবহার করা শুরু করলো, একমাত্র একটা লোকই তাকে বাধা দিতে পারবে, সেটা হচ্ছে ও। এবং ল তোমাকে অ্যালাউ করতেছে লং টাইম, কারণ তোমার জমি, তোমার বেড়া দেওয়া ছিল, তারপরে আরেকজন ঢুকতেছে, সেইখানে দোলনা লাগাই দিল, অথবা সেইখানে ফার্মিং করলো, বাসা করলো, কোনো কিছুই তুমি বাধা দাও না। এখানে অন্য কিছু না করুক, সে তো এটা মানে নিজের জন্য, যে আমরা দেখতেছি যে মার্কিং করে রেখে দিচ্ছে নিজের জন্য সে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন আর তুমি যেটা করতে পারবে না যে তুমি আর তাকে বের করতে পারবে না, তাহলে তোমার ল্যান্ডটা হয়ে গেছে অ্যাডভার্সলি পজেস। তাহলে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে দুইটা লোক থাকে, একটা লোক হচ্ছে এস, মানে যে হচ্ছে আমাদের ক্লেমেন্ট, হ্যাঁ, তাকে বলা হবে হচ্ছে স্কোয়াটার। আর আরেকটা লোক থাকে হচ্ছে যে জমির মালিক থাকে, তাকে বলা হয় অরিজিনাল ওনার বা পেপার টাইটেল ওনার। পেপার টাইটেল ওনার বলতে যেটা বোঝায় সেটা হলো যে তোমার তার কাছে যেহেতু জমির কাগজপত্র আছে, এই জন্য তাকে কি বলা হবে? পেপার টাইটেল ওনার। টাইটেল আছে তার কাছে, মালিকানা আছে। ক্লিয়ার জিনিসটা? আর এই লোকটাকে বলা হবে অ্যাডভার্স পজেসর বা স্কোয়াটার। এক্সামিনার ওয়ার্ডিং কি লিখছো এটা নিয়ে কনসার্ন থাকবে না, তুমি মেইনলি জিনিসটাকে ব্যাখ্যা করতে পেরেছো কিনা সেটা দিক। তাহলে এই লোকটাকে স্কোয়াটার বলা হয় একটা কারণেই, সেটা হচ্ছে যে এই লোকটার এই জমিতে কোনটা নাই, না আছে লিজ, না আছে লাইসেন্স। ঠিক আছে? তাহলে আমরা এখন আন্ডারলাইন করে ফেলি। দ্য প্রিন্সিপাল অফ লিমিটেশন পাইছো, প্রথম স্লাইডেই আছে, 2 নম্বর স্লাইড যেটা আছে না? এবং লিমিটেশনের কথাটা কি? হোয়ার এ কজ অফ অ্যাকশন অ্যারাইজেস, তোমার যদি কারো বিরুদ্ধে কোনো মামলা থাকে, দ্য লিটিগেশন মাস্ট বি কমেন্সড উইদিন এ সার্টেন পিরিয়ড, তাহলে তোমাকে মামলাটা করতে হবে কিসের মধ্যে? ওই সময়সীমার মধ্যে। and if not, the claimant loses the right to pursue the legal claims. ক্লিয়ার জিনিসটা? তাহলে জর্সেন যেটা করলো যে ইশারাকে 50,000 টাকা লোন দিল, আর লোনটা দিয়েছিল হচ্ছে জানুয়ারি মাসে 1 মাসের জন্য, ফেব্রুয়ারির 1 তারিখে দেওয়ার কথা 1 মাসের জন্য। কিন্তু জর্সেন তার এক আঙ্কেলের কাছ থেকে অথবা গ্র্যান্ডফাদারের কাছ থেকে মানে বড় কোনো গিফট পেয়ে গেছে, আর ভাবতেছে ঠিক আছে, যেহেতু মানে আমি চিনি ইশারাকে, পরে আমার টাকাটা নিয়ে নিলেও হবে, এই মুহূর্তে আমার দরকার নেই। তাহলে সে ফেব্রুয়ারি 1 তারিখে কিন্তু টাকাটা চাইতে পারতো ইশারার কাছে, ফেব্রুয়ারি 1 তারিখে চায় নাই। তারপরে হচ্ছে
25 এসে গেল তখনও চাই নাই, 26 এসে গেল তখনও চাই নাই, 27 এপ্রিলে গিয়ে মনে পড়ছে যে আমি তো ইশারার কাছ থেকে টাকা পাই, আর তুমি উদ্ধার করতে পারবা না, কারণ পাওনা টাকা উদ্ধার করার জন্য তোমার 3 বছর সময় থাকবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখন তার প্রত্যেকটা ক্লেমেরই কোনটা থাকে? ডেডলাইন থাকে। ল্যান্ডের ক্ষেত্রে ডেডলাইনটা হচ্ছে এটা, যে where a cause of action arises, the litigation must be commenced within a certain period, and if not, the claimant loses the right to pursue the legal claims. That the basic principle, through adverse possession, a person can effectively become the legal owner of the land solely because of his occupation of it. The adverse possession এর মাধ্যমে তার কাছে যখন জমির মালিকানাটা চলে আসতেছে, তাকে কোনো টাকা কিন্তু দেওয়া লাগতেছে না, এবং এখানের মধ্যে তোমার কোনো কাগজপত্রও লাগতেছে না। এখানে সে যেহেতু জমির দখলে ছিল, লই তাকে অ্যালাউ করবে যে তুমি এই জমির মালিক হয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে নো মানি পাসেস হ্যান্ড এন্ড দেয়ার ইজ নো ফর্মাল কনভেন্স। আফটার এ সার্টেন লেন্থ অফ টাইম এ পার্সন ইউজিং ল্যান্ড মে হ্যাভ এ বেটার টাইটেল টু ইট দেন এনিওয়ান এলস ইনক্লুডিং দ্য পেপার টাইটেল ওনার। তাহলে আমরা দেখতেছি হচ্ছে যে 12 বছর আগে যেটা ছিল সেটা হচ্ছে যে ও এর রাইটটা ছিল হচ্ছে এস এর উপরে, আর 12 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে এস এর রাইটটা চলে যাবে হচ্ছে ও এর উপরে। ঠিক না? জিনিসটা রিভার্স হয়ে যাবে। তাহলে an original owner is therefore statutorily barred. ঠিক আছে? স্ট্যাচুটারি বার্ড মানে এখানে পার্লামেন্ট আইন করে বলে দিয়েছে তুমি কোনো মামলা করতে পারবে না। ইফ দ্য ল্যান্ড ইজ আনরেজিস্টার্ড ল্যান্ড, তাহলে লিমিটেশন অ্যাক্ট 1980 তে বলতেছে যে তুমি 12 বছর পরে ওনার তুমি আর কোনো মামলা করতে পারবে না। তোমার ল্যান্ড যদি বেদখল হয়ে যায়, অপদখল হয়ে যায়, বিরুদ্ধ দখল হয়ে যায়, তোমার সময় আছে 12 ইয়ার্স, সেকশন 15 এ বলা আছে। আর যদি তুমি 12 বছর ক্রস করে ফেলো, তুমি ইউ উইল বি বার্ড, সেকশন 70। আর যদি রেজিস্টার্ড ল্যান্ড হয়, এখানে এই জিনিসটা বলা আছে 1925 আর এলআরএ 2002। তাহলে কেন তাকে পার্লামেন্ট আইন করে বাধা দিচ্ছে? বিকজ দোজ হু গো টু স্লিপ অন দেয়ার ক্লেম শুড নট বি অ্যাসিস্টেড বাই দ্য কোর্টস ইন রিকভারিং দেয়ার প্রপার্টি। যে লোকটা তার রাইটের মধ্যে ঘুমাই থাকবে, মানে এক্সারসাইজ করবে না আর কি, সোজা কথা এখানে, তাহলে কোর্ট তাকে আর হেল্প করবে না। কেসের নাম মানে হচ্ছে লয়েডস এন্ড বাটলার। তো সহজ না বেশ বিষয়টা? তাহলে লিমিটেশন অ্যাক্ট যেটা কিন্তু ইনডাইরেক্টলি হেল্প করতেছে স্কোয়াটারকে, লিমিটেশন অ্যাক্ট কিন্তু অ্যাডভার্স পজিশনকে উৎসাহিত করতেছে না। লিমিটেশন অ্যাক্ট হচ্ছে ওনারের জন্য তৈরি করা হয়েছে, তুমি সতর্ক থাকো। তুমি যদি সতর্ক না থাকো তাহলে তোমার রাইটটা মাইনাস হবে, তোমার রাইট মাইনাস হওয়া মানে আরেকজনেরটা প্লাস হয়ে যাবে, এটা বলতেছে। তাহলে ইট ডাজ নট ক্রিয়েট দ্য টাইটেল ইন সামবডি, যে কাউকে যে মালিকানা দিয়ে দিচ্ছে তা কিন্তু না। যেহেতু একজনের মালিকানা হারাই যাচ্ছে আর জমিতে অলরেডি একজন রয়ে থেকে ছিল হচ্ছে 12 বছর, সে তখন মালিকানাটা পেয়ে যাবে আর আরেকজনের অ্যাবসেন্স। তাহলে এ পার্সন ক্যান লুজ দেয়ার রাইটস ইন ল্যান্ড বাই ফেলিং টু ইভিক্ট দ্য ট্রেসপাসার। তাহলে অ্যাডভার্স পজিশনের ল থাকার কারণে যেটা হবে, যখনই কোনো পার্সনের জমিতে কেউ ঢুকে যাবে, সে তখন কেয়ারফুল হয়ে যাবে যে না, আমাকে তো তাড়াতাড়ি উদ্যোগ নিতে হবে। কারণ উদ্যোগ নেওয়াটা কিভাবে সম্ভব, তুমি কিভাবে উদ্যোগ নিবা? একটা হচ্ছে ওই লোককে তুমি ফিজিক্যালি গিয়ে বের করে দিলা, ওনার যদি এখানে কোনো ঘর বাড়ি থাকে তুমি ভেঙে দিলা, হ্যাঁ, ওনার জিনিসপত্র থাকে তুমি সরাই দিলা, গরু ছাগল রাখে সরাই দিলা, এটা একটা মেথড আছে। সেকেন্ড মেথড হচ্ছে যে তুমি যেটা করলা সেটা হচ্ছে যে তোমার তাকে উঠাইতে না পারলে তুমি তাকে বললা যে ঠিক আছে তুমি জমিটা ব্যবহার করো, তাকে তুমি লিখিত লাইসেন্স দিয়ে দিলা অথবা তুমি লিজ দিয়ে দিলা। যখন তুমি পারমিশন দিয়ে দিবা তখন তার এটা অ্যাডভার্স পজিশন হবে না। আর 3 নাম্বার, যদি তোমার টাকা পয়সা থাকে তখন তুমি কোর্টে গিয়ে মামলা করে দিবা যে আমার জমিতে আরেকজন ঢুকে আসছে। তাহলে 3টা অপশন আছে। কেউ যদি তোমার জমিতে ঢুকে যায় তার বিরুদ্ধে তুমি 3টা কাজ করতে পারো। একটা হচ্ছে মানে ইভিক্ট করে দেওয়া, ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে, কারণ তোমার জমিতে ঢুকলে তো তুমি ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড হচ্ছে লিজ লাইসেন্স যে কোনো একটা দিয়ে দেওয়া, তাহলে আমি কোর্টে গেলাম না আর তাকে আমি থাকতে দিলাম। আর আমি যদি তাকে লাইসেন্স দেই তাহলে তো আমার অপশন থাকে, লাইসেন্স তো যদি বেয়ার লাইসেন্স হয় যে কোনো সময় রিভোক করা যায়, কন্ট্রাকচুয়াল লাইসেন্স হলে কন্ট্রাক্টের পিরিয়ড শেষ হয়ে গেলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর আমি যদি তাকে লিজ দিয়ে দিই, আমরা তো লিজ ভালো করেই জানি যে লিজ যদি হয় হচ্ছে 3 বছরের কম, ঠিক না জিনিসটা, তাহলে তো এটা ওরাল হইলেও চলবে আর রেজিস্ট্রেশনও লাগবে না।
আর তো এটা ভালো হবে এইখানের মধ্যে, তো অপশন আছে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে তোমার অ্যাডভার্স পজিশনের ডেফিনেশন, এটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি, বাট এই জিনিসটা বারবার করে লাল কালি দিয়ে লেখা আছে, তোমরা ওইটা মার্কার দিয়ে মার্ক করে রাখবা। সেটা হচ্ছে যে অ্যাডভার্স পজিশনের লটা 2003 সালের পরে একটু চেঞ্জ হয়েছে, 13 অক্টোবর 2003, মানে যেখানে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2002টা অ্যাপ্লাই হবে। এটার উপরে জন্য আমাদের এসে আসে যে এলআরএ 2002 এসে কি অ্যাডভার্স পজিশনকে বাতিল করেছে, নাকি না অ্যাডভার্স পজিশনটাকে ক্লেম করাটা একটু কঠিন করে দিয়েছে। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ এলআরএ 2002 অন দ্য ল অফ অ্যাডভার্স পজিশন, এই এসেটাই বারবার করে আসে। হয় জেনারেল এসে আসবে, না হলে এলআরএ 2002 এর ইম্প্যাক্ট আসবে। তো তুমি একটা অ্যাঙ্গেল তৈরি করলেই আমাদের হয়ে যায় আর কি এসে কোশ্চেন। তাহলে বোঝা গেল তো নাকি জিনিসটা? তাহলে এখানে আমাদের 3টা অ্যাক্ট পড়তে হয়। সেটা হচ্ছে যে আনরেজিস্টার্ড ল্যান্ডের জন্য আমাদের একটা অ্যাক্ট পড়তে হবে, লিমিটেশন অ্যাক্ট 1980, এটার 2টা সেকশন। রেজিস্টার্ড ল্যান্ড যদি হয়, অ্যাডভার্স পজিশন যদি 13 অক্টোবর 2003 সালের আগে হয়ে যায়, তখন হচ্ছে এলআরএ 1925। এটা বিস্তারিত আমাদের সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম একটা পার্ট আছে স্লাইডের, ওখানে ডিসকাস করা আছে। আর অ্যাডভার্স পজিশন যদি 13 অক্টোবর 2003 অথবা তার পরের ডেটে গিয়ে শেষ হয়, তখন এখানে অ্যাপ্লাই করবে এলআরএ 2000। এখানে আমাদের এই জন্য 3টা আইন আমাদেরকে পড়তে হবে। এটা আলোচনা করা আছে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম নামের একটা পার্ট আছে আমাদের স্লাইডে, সম্ভবত এটা 40 নাম্বার বা 45 নাম্বার স্লাইডে আছে, ওখানে এটা পরে আমরা দেখবো আর কি, এখন অ্যাডভান্স দেখার লাগবে না। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 5-এ আমরা একটু লিখে রাখি সিচুয়েশন 1। সবই লেখা সেম আছে, খালি সিচুয়েশন লেখা নাই। এখন সিচুয়েশন 1, সিচুয়েশন 1 হচ্ছে যে অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যে একজন লোককে একটানা থাকতে হবে 12 বছর। তাহলে এখানে একটা পয়েন্ট পরীক্ষার সময় তোমার পিকিউতে থাকতে পারে যে S1 ঢুকছে হচ্ছে ওয়েল ল্যান্ডে, S1 থাকছে হচ্ছে 7 বছর, S1 এর পরে যদি S2 থাকে হচ্ছে 3 বছর, তাহলে 7 আর 3 কত হলো 10। তাহলে S3 যদি 2 বছর থাকে তাহলে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তাহলে অ্যাডভার্স পজিশন কয়েকজন মিলেও পড়তে পারে, 3 জন 4 জন 5 জন মিলেও পড়তে পারে। তাহলে হোয়ার এ পেপার ওনার হ্যাজ বিন ডিসপজেসড, মানে পেপার ওনার মানে ও, মানে যে প্রকৃত মালিক, সে যদি বেদখল হয়ে থাকে, ডিসপোজিশন মানে কি বেদখল হওয়া, বাই এ চেইন অফ অ্যাডভার্স পজেসার্স। চেইন অফ অ্যাডভার্স নাকি প্রথমে হচ্ছে S1, তারপরে হচ্ছে S2, তারপরে হচ্ছে S3, the paper owner's title will still be barred once a cumulative period of 12 years has elapsed. তাহলে কার রাইটটা তাও ক্যান্সেল হয়ে যাবে, ও এর রাইটটা। কারণ ও তুমি কাকে উঠাও নাই, S1 কে উঠাও নাই। S1 এর পরে S1 এর অনুমতি নিয়ে S2 আসছে, তাকেও তুমি উঠাও নাই। S2 এর পরে S3 S2 এর অনুমতি নিয়ে আসছে, তাকেও তুমি উঠাও নাই। এই 3 জন কিন্তু যোগ সাজস করে করছে। তাহলে ওদের এমন হবে না যে S3 আসার পরে আবার 12 বছর কাউন্ট হবে, কারণ S3 যেহেতু S2 এর অনুমতি নিয়ে আসছে, S2 যেহেতু S1 এর অনুমতি নিয়ে আসছে, তাহলে এই টাইমটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে আমরা 12 বছর কাউন্ট করব। অ্যাডভার্স পজিশন পাবে S3, কারণ S3 কে যেহেতু S1 এবং S2 মানে অনুমতি সাপেক্ষে তারটা আসছে। So it is important to note that position may begin with one squatter, একজন দিয়ে শুরু হয়েছিল, against the owner, be added the time in possession তোমার of a successor. কেসের নাম তুমি দিয়ে দিবা মাউন্ট ভার্সেস পিটার, এত বড় কেস না দিয়ে শুধু মাউন্ট এন্ড পিটার লিখলেও হয়ে যাবে। আছে না কেসটা দেওয়া? সবই কিন্তু আছে, মানে এই স্লাইডের মধ্যে এভরিথিং দেওয়া আছে। তাহলে হয়ে গেল, বুঝতে তো কোনো সমস্যা নাই, খালি এখানে আমি বুঝার জন্য সিচুয়েশন 1টা লিখে রাখবো, পরীক্ষার সময় যদি এটা আসে মাল্টিপল স্কোয়াটার হতে পারে। সিচুয়েশন 2, এখন সিচুয়েশন 2তে যে জিনিসটা সেটা হলো যে each adverse possessor মানে S1 has a legal possessory title which, এখানে একটু মনে হয় একটু হালকা চেঞ্জ করতে হবে, মানে এখানে লেখা আছে which can be defended against subsequent squatter, এটা হবে 1 নাম্বার। আর 2 নাম্বার মনে হয় লেখা আছে sold, আছে না? তারপরে gifted, তারপরে passed on death in the same way as a paper title। শুধু এই জায়গাটা একটু
1 নাম্বারটার মধ্যে একটু এটা ঢুকাই দেবো। তাহলে এখন দেখো এখানে যে ইস্যুটা যে ওয়েল ল্যান্ড, হ্যাঁ ওয়েল ল্যান্ডের মধ্যে S1 ঢুকছে হচ্ছে 2018 সালে। 2018 সালে ঢুকছে হচ্ছে কি S1, তাহলে 18 থেকে সে 24 পর্যন্ত একটানা থেকে গেছে 6 বছর। আর 6 বছর থাকলে কিন্তু তার পুরো কমপ্লিট হয়ে যাবে কোর্স, মানে অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। এখন S2 এসে S1 কে বের করে দিচ্ছে। ব্যাপারটা কি বুঝা গেছে? S2 এসে S1 কে বের করছে। S2 যদি S1 কে বের করে তাহলে S1 এর অধিকার আছে S2 কে তোমার এখান থেকে ইভিক্ট করার। S1 যদি S2 কে ইভিক্ট করতে পারে তাহলে কিন্তু S1 হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্স পজিশন, ঠিক না? জিনিসটা S1 এর কাছে চলে আসবে। তাহলে এখন যদি S2 কে S1 বের করতে চায়, কিভাবে বের করবে? S2 বলবে তুমি আমাকে বের করতে আসছো কেন, তুমি তো এটার মালিক না। কিন্তু যেহেতু আমি হচ্ছি মানে পূর্ববর্তী অ্যাডভার্স পজেসর, আমার রাইটটা তোমার থেকে বেশি, যেহেতু সে 6 বছর থাকছে, তার মানে যে ফার্স্ট স্কোয়াটার তার অধিকার থাকবে পরবর্তী জনকে বের করে দেওয়া। তাহলে ডিফেন্ডেড এগেইনস্ট সাবসিকুয়েন্ট স্কোয়াটার। সে যদি ফেল করে তাহলে ঝামেলা আছে। সে যদি ফেল করে তাহলে পরের জনকে কিন্তু আর 12 বছর থাকা লাগবে না, পরের জন 6 বছর থাকলেই হবে। তাহলে জমি কিন্তু এই লোকের কিন্তু কোনো খবর নাই, এই লোক নাক ডেকে ঘুমাইতেছে, তার জমি নিয়ে অন্য দুজন ফাইট করতেছে। এটা হচ্ছে ব্রিটিশদের টেকনিক। ব্রিটিশরা তোমার এই অস্ট্রেলিয়াতে গেছে দখল করার জন্য, গিয়ে দেখে আগেই তোমার ডাচরা পর্তুগিজরা তোমার অস্ট্রেলিয়া থেকে ডায়মন্ড তারপরে হচ্ছে তোমার এগুলা তোমার এক্সট্রাকশন করতেছে। তখন ওইখানে গিয়ে তারা মারামারি করছে হচ্ছে ডাচদের সাথে পর্তুগিজদের সাথে। জমি মানে সবকিছু কিন্তু অস্ট্রেলিয়ানদের, মারামারি করতেছিল হচ্ছে ব্রিটিশরা এবং ডাচরা। এখানে হচ্ছে জমি কিন্তু ও এর, কিন্তু মালিকানা ক্লেম করতেছে হচ্ছে S1 এর। আর আচ্ছা, তাহলে এখন সোল্ড যদি হয় তাহলে S1 থাকলো হচ্ছে 7 বছর। পরের তিনটার জন্য একই রকম সিচুয়েশন। S1 থাকলো 7 বছর। S1 যদি এখন টি এর কাছে এটা বিক্রি করে, হ্যাঁ টি এর কাছে এটা কি করলো, বিক্রি করলো অথবা গিফট হিসেবে দিল, হ্যাঁ তাহলে টি থাকলো হচ্ছে 3 বছর। টি আবার এটা বিক্রি করলো অথবা তোমার গিফট হিসেবে দিল হচ্ছে ইউকে। তাহলে ইউ যদি 2 বছর থাকে তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্স পজিশন। তাহলে অনুমতি নিয়ে থাকলে তো সমস্যা না, অনুমতি নিয়ে থাকলে কে হবে মালিক? লাস্ট পার্সন। আর অনুমতি না নিয়ে থাকলে এর অধিকার থাকবে তাকে বের করে দেওয়ার, কিন্তু যদি ফেল করে তাহলে S2 হয়ে যাবে অ্যাডভার্স পজিশন। এখন যদি আনরেজিস্টার্ড ল্যান্ড হয় তাহলে S2 কে আর নতুন করে 12 বছর থাকা লাগবে না। যদি S1 থেকে থাকে হচ্ছে 8 বছর, তার 4 বছর হলেই হবে। সে যদি থেকে থাকে 10 বছর, তার 2 বছর হলেই হবে। কিন্তু রেজিস্টার্ড ল্যান্ড হলে টাইমটা নতুন করে কাউন্ট হবে। রেজিস্টার্ড ল্যান্ড হলে তুমি কি করতে পারবে না, তোমার ওই আগের টাইমটা অ্যাড করতে পারবে না, কারণ যেহেতু এখানে দুইজনই অ্যাডভার্স পজিশন। এটা আছে দেওয়া, কিন্তু এটা পরের বিষয়, ওই যে সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের মধ্যে আমরা গিয়ে দেখি। কিন্তু এগুলো পরীক্ষায় আসতে পারে, ছোট ছোট জিনিস। ক্লিয়ার? তাহলে ও যদি S1 কে বিক্রি করে অথবা গিফট হিসেবে দেয় তাহলে আগের টাইমটা কি করা যাবে? প্লাস করা যাবে। আচ্ছা, আরেকটা ইস্যু, যেরকম একটা মানুষ মারা গেলে তার জমি আরেকজনকে দিতে পারে, সেরকম S1 যদি মারা যায়, S1 মারা যাওয়ার সময় উইলের মধ্যে বলে গেছে আমি মারা গেলে আমি যে জমিটা অ্যাডভার্স পজিশন হিসেবে ছিলাম এই জমিটা চলে যাবে T2 এর কাছে। আবার T2 বলতেছে হচ্ছে আমি মারা গেলে আমার যে জমিটা আমি অ্যাডভার্স পজিশন করেছিলাম এটা চলে যাবে হচ্ছে U3 এর কাছে। তাহলে অ্যাডভার্স পজিশনের রাইটটাও উইলের মাধ্যমে ট্রান্সফার করা যায়। তাহলে পাসড অন ডেথ ইন দ্য সেম ওয়ে অ্যাজ পেপার টাইটেল। ক্লিয়ার জিনিসটা? তাহলে সিচুয়েশন 2 তে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রথম ডায়াগ্রামটা হচ্ছে কি নিয়ে, দুইজন স্কোয়াটার নিয়ে মারামারি। আর সেকেন্ডটা হচ্ছে S1 যদি সম্মতি সাপেক্ষে S2 কে দেয়, তিনটা জিনিস করতে পারে, বিক্রিও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে বিক্রিটা কিভাবে করবে? বিক্রিটা পুরো রিস্কি ব্যাপার। যে কিনতেছে সে কিন্তু রিস্ক নিয়ে কিনবে, কারণ সে জানে যে আমি কিন্তু মালিকের কাছ থেকে কিনতেছি না, আমি শুধু তার অ্যাডভার্স পজিশনটা কিনতেছি।
তার মানে আমি কেনার পরে যদি ওনার আমাকে বের করে দেয় তাহলে সে কিন্তু আমাকে বের করেই দিতে পারে, তখন তার টাকাটা আর ক্লেম করা যাবে না। গিফট হিসেবেও দেওয়া যায়, আবার উইলের মাধ্যমেও ট্রান্সফার করা যায়। সিচুয়েশন 3, তাহলে সিচুয়েশন 3 তে আমরা যেটা দেখবো যে অ্যাডভার্স পজেসর হু হ্যাজ কনসেনসুয়ালি পাসড হিজ ইন্টারেস্ট টু এ সাবসিকুয়েন্ট স্কোয়াটার হ্যাজ নো ক্লেম এগেইনস্ট হিজ সাকসেসর। তাহলে S1 যদি S2 কে এটা গিফট হিসেবে দিয়ে দেয়, অথবা যদি বিক্রি করে দেয়, অথবা যদি উইলের মাধ্যমে ট্রান্সফার করে দেয়, তাহলে S তো যেহেতু T2 কে দিয়েই দিয়েছে, তাহলে তো আর সে কোনো কিছু ক্লেম করতে পারবে না। আবার T2 যদি U3 কে দিয়ে দেয়, তাহলে তো এখানে পরের জনই হয়ে যাবে হচ্ছে তোমার সাকসেসফুল স্কোয়াটার। ক্লিয়ার জিনিসটা? বাট an adverse possessor who has been dispossessed by a subsequent squatter, যদি S1 যদি 7 বছর থাকে আর S2 যদি S1 কে জমি থেকে উচ্ছেদ করে, তাহলে উচ্ছেদ করলে S1 কি S2 কে বের করতে পারবে কিনা? পারবে, কারণ আমি তো ছিলাম হচ্ছে প্রিভিয়াস স্কোয়াটার, বা আমি ছিলাম হচ্ছে প্রথম স্কোয়াটার। তাহলে অরিজিনাল ওনারের যেরকম 12 বছর সময় থাকে, S1 এর কাছে 12 বছর সময় থাকবে কাকে বের করার? S2 কে বের করার। S1 যদি S2 কে বের করার জন্য কোনো স্টেপস না নেয় ফর 12 ইয়ার্স, হ্যাঁ, তাহলে এখানে মালিক হয়ে যাবে হচ্ছে S2। তবে এখানে তো S2 আগেই তোমার ওই ওনারের বিরুদ্ধেই মালিকানা ক্লেম করে বসে থাকতে পারে, ঠিক না জিনিসটা? কারণ সে যদি 7 বছর থাকে এগেইনস্ট ও, তাহলে তার কত বছর থাকলেই চলবে? 5 ইয়ার্স। না, লাইফ পেপার 12 ইয়ার্স ফ্রম দ্য ডিসপোজিশন, মানে ওনারের সময় থাকবে হচ্ছে 5 বছর, আর S1 এর সময় থাকবে আবার হচ্ছে তোমার বাকি টাইমটা, কারণ S1 এর সময় থাকবে হচ্ছে 12 ইয়ার্স। ওর কাছে অ্যাডভান্স পজিশন আসে যাওয়ার পরেও আবার ওই বাকি সময়টাতে ও ক্লেম করতে পারবে। বাকি সময়টাতে ক্লেম করতে পারবে। হ্যাঁ, টাইম গ্যাপ থাকলে নতুন করে আবার শুরু হবে, তাহলে আবার নতুন করে শুরু হবে। 1 বছর গ্যাপ লাগবে না, একদিন পরে শুরু হলেই নতুন করে টাইমটা শুরু হবে। যেই সময় একটা লোক অ্যাডভার্স পজিশন করলো, ডিসকন্টিনিউ করলো, আর সে কাউকে গিফটও দেয় নাই, সে কাউকে তোমার বিক্রিও করে নাই, অথবা সে কাউকে তোমার উইলেও লিখে দিয়ে যায় নাই, হ্যাঁ, এরকম যদি কন্টিনিউয়েশন না থাকে, অথবা আরেকজনের সাথে তাকে উচ্ছেদ করে নাই, তাহলে টাইম উইল তোমার রান তোমার ফ্রম দ্য বিগিনিং, আবার নতুন করে কাউন্ট করা শুরু। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা দেখি রিজন ফর অ্যালাউইং অ্যাডভার্স পজিশন। এটা আমাদের লাগবে হচ্ছে ফর এসে, অ্যাডভার্স পজিশনটা কেন কোর্ট অ্যালাউ করে। একটা রিজন অলরেডি আমরা প্রথম স্লাইডে দেখে আসছি, লয়েডস এন্ড বাটলার কেসে বলছে দোজ হু গো টু স্লিপ অন দেয়ার রাইটস উইল নট বি অ্যাসিস্টেড বাই দ্য কোর্টস। এখানে আরো কয়েকটা রিজনিং তুমি দিয়ে দিবা, যে ল্যান্ড হচ্ছে খুবই সীমিত রিসোর্সেস, যদি ল্যান্ড এইভাবে অ্যাডভার্স পজিশনের মাধ্যমে হাত বদল না হয়, তাহলে অনেক ল্যান্ড ওনারা দেখা যাবে যে রেখে দিয়েছে, এগুলা কোনো ব্যবহারই হবে না। এক লোকের হয়তো 100 একর জায়গা আছে, এখন সে হয়তো দলিল হারাই ফেলছে, বা সে দেশের বাইরে চলে গেছে। এখন যদি এটা আমরা পজেসরদেরকে না দিয়ে দেই, অ্যাডভার্স পজেসরদেরকে, তাহলে এই ল্যান্ডটা আনইউজেবল হয়ে যাবে, যেহেতু ল্যান্ডের পেপারস নাই, পেপার ডেস্ট্রয়েড, তোমার ওনার ডাইড ইন এন অ্যাক্সিডেন্ট, অথবা ওনার বিদেশে চলে গিয়েছে কিন্তু জমিতে রয়ে গেছে, এই জন্য এই জমিগুলো যে থাকবে সে ক্লেম করতে পারে। provides a means by which land be brought back to social and economic use, যে ওই জমিগুলা তোমার অর্থনৈতিক পারপাসে, হসপিটাল করার জন্য, স্কুল করার জন্য, ইউনিভার্সিটি করার জন্য ব্যবহার করা হবে। আরেকটা রিজন হচ্ছে অ্যাডভার্স পজিশনাল ইউজ ইট অর লুজ ইট, তুমি এটা ইউজেবল রাখো, মার্কেটেবল রাখো, না হলে তোমার মালিকানা কিন্তু চলে যাবে। আর পজিশন হচ্ছে যে দখলে থাকে, এটা পজিশন ইজ দ্য 9/10 অফ দ্য ল, যে দখলে থাকবে আমরা ধরে নেই হচ্ছে দখলদারি হচ্ছে মালিক, আর লম্বা টাইমের জন্য যে দখলে থাকবে তাকে কোর্ট মালিকানা দিয়ে দিবে। তারপর আমরা কিছু একাডেমিক ওপিনিয়ন এখানে অ্যাড করতে পারি। একাডেমিক ওপিনিয়ন, অ্যাডভার্স পজিশনের লয়ার হাওয়ার্ড এন্ড হিল, তারপরে ডক্রে, হোমস বলতেছে যে লেন্থ অফ টাইম ইজ নট ইটসেলফ জাস্টিফিকেশন, ইনস্টেড justification is the deepest instinct of man that something you use
এনজয় ইজ ইম্পর্টেন্ট টু ইউ। যে আমি যদি একটা জমিতে থাকি, এটাকে আমি বাসাবাড়ি করে ফেলি বা এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে ব্যবহার করি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর তুমি যে লোকটা 12 বছর এটাকে খেয়াল করো না, তোমার জন্য এটা গুরুত্বপূর্ণ না। যার কাছ জন্য গুরুত্বপূর্ণ তার কাছে মালিকানাটাও দিয়ে দেওয়া উচিত। ডক্টরে বলতে চাচ্ছে যে 4 রিজনস আছে অ্যাডভার্স পজিশন, সেটা হচ্ছে প্রোটেক্ট দ্য ডিফেন্ডেন্টস মানে স্কোয়াটারদেরকে, এনকারেজ ক্লেমেন্টস নট টু স্লিপ অন দেয়ার রাইটস, যেটার কারণে সবাই তাদের ল্যান্ডগুলোকে মানে তোমার প্রোটেক্ট করে রাখবে। এনশিওর এ পারসন ফিলস কনফিডেন্ট দ্যাট হি হ্যাজ এ রাইট আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। এই যে এই লোকটা যে এত টাকা খরচ করে ফেললো জমির মধ্যে, সুইমিং পুল করে ফেললো বা বাসা করে ফেললো বা ফার্মিং এর জন্য ব্যবহার করলো, সে তো তাহলে মানে সে যদি কখনোই মালিকানা না পায় তাহলে তো তার পুরো জিনিসটাই ওয়েস্টেজ হয়ে যাবে। টু ফেসিলিটেট দ্য ইনভেস্টিগেশন অফ টাইটেল ইন আনরেজিস্টার্ড ল্যান্ড। ঠিক আছে, জিনিসটা যেন তোমার ল্যান্ড কেনার আগে মানুষজন ইনভেস্টিগেশন করে। কারণ যদি এরকম হয় যে একটা জমির মধ্যে 14 বছরের স্কোয়াটার এসে থেকে গেছে, তখন কিন্তু আর আমার অরিজিনাল ওনারকে টাকা দিয়ে যদি আমি কিনতে যাই তাহলে কিন্তু আমি জমি পাবো না কিন্তু। কারণ হচ্ছে উনি তো আমাকে জমি বুঝাই দিতে পারবেন না, উনি নিজেই তো হয়ে গেছে হচ্ছে তোমার এখন, হ্যাঁ উনি নিজে এখন হয়ে যাবে ট্রেসপাসার ওই জমির জন্য। আর ল তো এখন স্কোয়াটারকে মালিকানা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এখন অ্যাডভার্স পজিশনে এগেইনস্টে কোনো আর্গুমেন্ট আছে কিনা, এটাও এসে কোশ্চেনের ইস্যু। অ্যাডভার্স পজিশনের ক্রিটিসিজমস যেগুলা, সেটা আমরা বলবো যে যেহেতু এখন মেজরিটি অফ দ্য ল্যান্ড মানে 1% বাদ দিয়ে বাকি 99% ল্যান্ড হচ্ছে এখন রেজিস্টার্ড, তাহলে এখন একটা পার্সন যেটা করতে পারে যে এনি আর্গুমেন্ট অফ রিলেটিভিটি অফ টাইটেল ইজ আনকনভিন্সিং বিকজ ও রেজিস্ট্রেশন গ্যারান্টিজ টাইটেল। তাহলে আমার যদি ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে যদি আমি জমিটা কিনে ও যদি এসের কাছ থেকে জমি কিনে নিজের নামে রেজিস্ট্রেশনই করে থাকি, তাহলে আমার মানে আমি সেলারের কাছ থেকে আমি জমিটা কিনেছিলাম ওনার হিসেবে, আর আমার জমির মধ্যে যদি স্কোয়াটার ঢুকে যায় আর যদি 12 বছর পরে সেই মালিক হয়ে যায়, তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস আমার টাইটেলটা কিভাবে গ্যারেন্টি দিল? তাহলে আমি রেজিস্ট্রেশনটা করলাম কেন? আমার তো অনেক টাকা পয়সা খরচ গেছে। এক হচ্ছে আমি কাকে টাকা দিতে হয়েছে? সেলারকে। তারপরে আমাকে রেজিস্ট্রেশন করার জন্য সরকারকে টাকা দিতে হয়েছে, সরকারকে আমি ট্যাক্সও দিচ্ছি, কিন্তু আমার কোনটার গ্যারেন্টি নাই? মালিকানার গ্যারেন্টি নেই। সরকারই আবার বলতেছে আইনের মাধ্যমে যে 12 বছর আমি লুক আফটার না করলে আমার জমি আবার চলে যাবে। এটা হচ্ছে এগেইনস্ট আর্গুমেন্ট বলা যায়। আরেকটা এগেইনস্ট আর্গুমেন্ট হচ্ছে যে স্কোয়াটার মানে যদি অ্যাডভার্স পজিশন না থাকতো তাহলে প্রত্যেকটা পার্সন যেটা করতো, কোনো জমিতে ঢুকার আগে সে দেখতো যে এই জমিটা আমি হয় ভাড়া নিব অথবা আমি এটাকে লাইসেন্স নিব, হয় আমি লিজ দিব না হলে আমি লাইসেন্স দিব। এখন তো তাদেরকে একটা লুপহোল ক্রিয়েট করে দিল। সে প্রথমে চেষ্টা করবে অ্যাডভার্স পজিশন করে কোনোভাবে একবারে নিয়ে নেওয়া যায় কিনা, না হলে ঝামেলা হইলে তখন কোনটা যাবো? লিজ অথবা লাইসেন্স। আর অ্যাডভার্স পজিশনের লটা হিউম্যান রাইটস এর পরিপন্থী, বিকজ এটা একটা পার্সনের রাইট টু প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করতেছে এবং প্রপার্টি রাইটের মধ্যে ইন্টারফেয়ার করতেছে। ক্লিয়ার? তাহলে ফায়াজ একটা কোশ্চেন করছে যে অ্যাডভার্স পজিশন সেল হয় কিভাবে? অ্যাডভার্স পজিশন সেল হতে পারে, এটার জন্য কোনো ফর্মালিটি দরকার নাই। কারণ অ্যাডভার্স পজিশনের জন্যই তো কোনো ফর্মালিটি দরকার নেই, এটাই তো হচ্ছে গিয়ে তোমার কন্ডাক্টের মাধ্যমে একটা লোক আর একটা জমির মধ্যে ঢুকে যাবে। তাহলে S1 যদি একটা জমির মধ্যে ঢুকে যায়, অ্যাডভার্স পজিশন কিন্তু কি হয়ে গেল? শুরু হয়ে গেল। সে 9 বছর থাকছে, এখন সে চলে যাবে দেশের বাইরে। এখন সে বললো S2 কে যে তুমি কি এই জমিটা দখল করবা কিনা, আমি তোমার কাছে বিক্রি করে দিব 30,000 টাকায় মাত্র। তাহলে তোমার সুবিধাটা কি? তোমাকে আর 12 বছর থাকা লাগবে না, তোমার 3 বছর থাকলেই হবে, কারণ 9 বছর যেহেতু হয়ে গেছে অলরেডি। তাহলে তার জন্য এটা হচ্ছে সুবিধা। তাহলে এখানে কোনো ফর্মালিটি নেই। তাহলে বিক্রি হবে কিভাবে? মৌখিকভাবেই বিক্রি হয়ে যাবে, সে তার দখলটা শুধু ট্রান্সফার করে দিচ্ছে। স্যার একটা কোশ্চেন, যদি কেউ মৌখিকভাবে বিক্রি করতে চায়, পরে যদি কেউ ওই প্রমিসের উপর না অ্যাক্ট করে, তো এটা কি পরে প্রপার্টি স্টপল দিয়ে তো থামানো যাবে না অ্যাড্রেস পজিশন? না, এটা তো তোমার প্রোপ্রাইটারি স্টপেলের টা কখন অ্যাপ্লাই করবে? হ্যাঁ, ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ডের ক্ষেত্রে। একজন পার্সন যদি ল্যান্ড কাউকে সেল করে অথবা গিফট হিসেবে দিতে চায়, হ্যাঁ, যদি ল্যান্ডটা যদি তোমার দিতে চায় এবং যদি এটা রেজিস্টার্ড ল্যান্ড হয়ে থাকে, এবং তখন এখানে অ্যাপ্লাই করে হচ্ছে LPMPA 1989।
তো এখানে তো এটা অ্যাপ্লাই হবে না, কারণ সে এখানে অ্যাপ্লাই হওয়ার সুযোগ নাই, কারণ সে তো নিজে ল্যান্ডের মালিক না, সে কোনটা বিক্রি করতেছে, তার পজেশন। ঠিক আছে, বাট প্রমিস থেকে যদি সরে যায় তখন তাহলে আর সেকশন 2টা আগে পড়তে হবে তোমার। সেকশন 2তে বলা আছে তোমাকে জমি বিক্রি করতে হবে অথবা জমি গিফট হিসেবে দিতে হবে। এখানে তো জমি বিক্রি হচ্ছে না, পজিশন বিক্রি হচ্ছে। পজিশনের ক্ষেত্রে সেকশন 2 ডাজ নট অ্যাপ্লাই। ওই টাইমটা বিক্রি করতেছে, ওইটার জন্য সেকশন 2 এর কোনো অ্যাপ্লিকেশন নেই। আর সেকশন 2 না হলে তো এখানে প্রপার্টারি স্টপেল আসবে না। স্যার আমার কোশ্চেন যে পজিশনটা যদি ডিনাই করে তখন কি হবে? মানে একজন প্রমিস করলো যে আমি তোমাকে পজিশনটা দিব, বাট লেটার হি ডিনাই, তা প্রমিস না, এখানে তোমার মানে মানে যেটা হলো যে ব্যাংকের টাকা লুট করছে, এখন ভাগাভাগি নিয়ে সমস্যা। এখন এটাগুলো তো তোমার কোনো পুরো কাজটাই তো ইলিগাল। এখন এখানে বড় জোর যেটা হবে যে তাদের মধ্যে ব্রিচ অফ কন্ট্রাক্ট হতে পারে, এখানে ল্যান্ড রিলেটেড কোনো রাইটস তারা আসবে না, কারণ দুইজনই তো হচ্ছে গিয়ে স্কোয়াটার। এখন দুইজনের মধ্যে ওইটা নিয়ে সমস্যা হয়েছে। তাহলে এখানে বড় জোর কি হবে যে তোমার আমি টাকা দিছি, তুমি পজিশন বুঝাই দেওয়ার কথা তুমি দাও নাই, তাহলে সে সু করতে পারবে ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। তাহলে তোমার পজিশন তোমার কাছেই থাকুক, আমার টাকা আমাকে দিয়ে দাও। তাহলে এখন অ্যাডভার্স পজিশন হওয়ার জন্য আমাদের দুইটা রিকোয়ারমেন্টের দরকার হবে। এ সাফিসিয়েন্ট ডিগ্রি অফ কন্ট্রোল অ্যান্ড কাস্টাডি, জমিটা সে তার নিজের তোমার নিয়ন্ত্রণে নিয়েছিল কিনা, তার মানে তোমার কাস্টাডিতে জিনিসটা ছিল কিনা, তার জিম্মায় জমিটা ছিল কিনা, এটা হচ্ছে বলা হয় ফ্যাকচুয়াল পজিশন। এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে একটা জমি শুধু দেখলে কাজ হবে না, টুকটাক কাজ করলে কাজ হবে না, পুরো জমিটার উপর তার কন্ট্রোলটা নিয়ে নিতে হবে, তার তোমার জিম্মায় জমিটা নিয়ে নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, একটা জমিতে যদি আমি অনুমতি নিয়ে থাকি, মানে লাইসেন্স অথবা লিজ নিয়ে থাকি, তাহলে 50 বছর থাকলে অ্যাডভার্স পজিশন হবে না। যে লোকটা অ্যাডভার্স পজিশন করবে তার অবশ্যই ইন্টেনশন থাকবে যে এই জমিটা আমি আমার দখলে রাখবো, এবং দখলে রাখবো এইভাবে যে জমিতে আমি কাউকে ঢুকতে দিবই না, ওনার আসলেও তাকে ঢুকতে দিব না। ওই যে প্রথম যে ডায়াগ্রাম দেখছিলাম আমরা, তো ওখানে কিন্তু সে ওই প্রতিজ্ঞা করে ঢুকছে, XYZ আসলেও আমি তাকে ইভিক্ট করব, আবার ওনার আসলেও তাকে ইভিক্ট করবো। এই হচ্ছে ইন্টেনশন টু পজেস, মানে এরকম তার দুইটা বড় স্ট্যান্ড তাকে নিতে হবে। জাস্ট দুইটা রিকোয়ারমেন্ট, তাকে থাকতে হবে ফ্যাকচুয়াল পজিশন। মানে এই টার্মটা ভেগ, কোনটা ক্লিয়ার? কন্ট্রোল এবং কাস্টাডি। আর ইন্টেনশন টু ওন কিন্তু থাকার দরকার না, আমি মালিক হব, মালিক লই তাকে করে দিবে, কারণ লই তো 12 বছর পরে কাকে আর ক্লেম করতে দিবে না, তাহলে তুমি তো এমনি লয়ের হেল্প পেয়ে যাবে। তোমার ওইটা নিয়ে তোমার প্রুফ করার দরকার নেই, তুমি খালি কোনটা দেখাও যে তোমার ইন্টেনশন ছিল টু পজেস, তোমার দখলে রাখবে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, ল্যান্ড ওনার যদি ওর প্রপার্টিটা সেল করে দেয়, অ্যাডভার্স পজিশন কি তাহলে কন্টিনিউয়াস থাকবে? এটা খুব ভালো প্রশ্ন বলছো, এটা আমাদের সিচুয়েশনে থাকা উচিত ছিল, কিন্তু এটা তো যে ডিকশন দেয় নাই, কিন্তু এটা আমাদের মানে এটা আমার আগের স্লাইডে ছিল। খুব ভালো কথা বলছো এখানে, যে O1 যখন মালিক ছিল 2010 সালে, তখন থেকেই এস অ্যাডভার্স পজিশন করা শুরু করছে। তারপরে O1 মারা গেছে, O1 ডাইড। O1 মারা যাওয়ার পরে O2 উইলের মাধ্যমে মালিক হয়েছে 2018 সালে। O2 আবার এটা বিক্রি করে দিছে O3 এর কাছে 2021 সালে, ঠিক আছে। আর O3 এটা এখন গিফট হিসেবে দিছে O4 কে 2023 সালে। এখন O4 এসে বলতেছে হচ্ছে যে ভাই তুমি কি এই জমির ভিতরে, তুমি এই জমিতে কি করতেছো, এই জমিতে মালিক আমি। O4 এসে নোটিশ দিছে এস কে যে তুমি তো হচ্ছে কি একজন ট্রেসপাসার, তাকে ইভিক্ট করতে চাচ্ছি। এস বলবে যে আপনি তো নতুন পারসন, আমার তো অ্যাডভার্স পজিশনের হিস্ট্রি কবে থেকে শুরু হয়ে গেছে, 10 থেকে শুরু হয়ে গেছে। তাহলে এই টাইমটা O2 এর জন্য কাউন্ট হবে, O3 এর জন্য কাউন্ট হবে, O4 এর জন্য কাউন্ট হবে। তার মানে আমি যে টাইম থেকে শুরু করেছি, ওই জমির মালিক চেঞ্জ হলে নতুন করে আবার 12 বছর কাউন্ট হবে, ওই টাইমটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। এখন এস তো মালিক হয়ে 13 বছর যেহেতু বাই দিস টাইম হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? বুঝতে তো কোনো সমস্যা নাই, ওইটা আমরা সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইমের মধ্যে আবার এটা দেখবো আর কি। তাহলে আমরা দেখতেছি যে ইন্টেনশন টু পজেস প্লাস ফ্যাকচুয়াল পজিশন ইজ ইকুয়াল টু অ্যাডভার্স পজিশন, ঠিক না জিনিসটা? তাহলে দুইটা জিনিস আমাদেরকে প্লাস করতে হবে।
এখন আমরা দেখি হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট যেটা ফ্যাকচুয়াল পজিশন। তাহলে ফ্যাকচুয়াল পজিশনটা আমি কিভাবে প্রুফ করব? তাহলে পাই ভার্সেস গ্রাহাম কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে যে তাকে যেটা করতে হবে জমিটার ফিজিক্যালি দখল করে নিতে হবে, ফিজিক্যাল পজিশনে তাকে যেতে হবে। তার মানে যতদিন পর্যন্ত ফিজিক্যাল পজিশনে যাবে না ততদিন পর্যন্ত অ্যাডভার্স পজিশন হবে না, ঠিক আছে? তার মানে সে জমির মধ্যে ঢুকে ধরো যে একটা এরকম এরকম সব করে না মানুষ, মাই প্রপার্টি এরকম তো করবে না, তবে সাইনবোর্ড দিয়ে দেয় যে এই জমির মালিক তোমার No way to be found. না মুরাদ এন্ড গং বা সামথিং, হ্যাঁ, বা জয়নাল এন্ড গং এরকম লিখে রাখে। জয়নাল এন্ড গং মানে জয়নাল এন্ড আদার্স, বাংলায় লেখে গং আর ইংলিশে লেখে হচ্ছে আদার্স। তো মানে recently তো এখন এরকম যদি না বললাম আর কি একজনের নাম আর কি, এরকম তোমার একটা সাইনবোর্ড দিবে অথবা একটা ফেন্সিং করবে, এটা ব্রিক দিয়েও ফেন্সিং করতে পারে, সে তোমার কেইন দিয়ে মানে বাঁশ দিয়েও ফেন্সিং করতে, বিভিন্ন ভাবে করতে পারে। তাহলে পাই ভার্সেস গ্রাহাম কেসে লর্ড ব্রাউনি উইলকিনসন LBW যেটা বলছে সেটা হচ্ছে দ্য question is simply whether the defendant squatter has dispossessed the paper owner by going into ordinary possession of the land for the requisite period without the consent of the owner. তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে স্কোয়াটারটা সে কি অরিজিনাল ওনারকে বেদখল করেছে কিনা, এবং সে কি তোমার ওই যতদিন আমাদের টাইম আছে মানে 12 বছর ওই টাইমটা সে তার কনসেন্ট ছাড়া ছিল কিনা। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই দুইটা জিনিস তাকে আমরা মানে দেখলাম হচ্ছে যে ফ্যাকচুয়াল পজিশনের মধ্যে কোর্ট যেটা দেখবে ডিসপোজেস করেছিল কিনা এবং তোমার রিকুইজিট পিরিয়ডের জন্য ছিল কিনা। এখন সবসময় কি ডিসপোজিশন লাগবে কিনা, দুইটা ওয়ার্ড আছে খেয়াল করবে, একটা হচ্ছে ডিসপোজিশন মানে একজন পার্সন আরেকজনকে বেদখল করা, আরেকটা হচ্ছে ওনার ডিসকন্টিনিউড পজিশন। ওনার ডিসকন্টিনিউড পজিশন and squatter took possession. টাইমটা কখন থেকে শুরু হবে? টাইমটা শুরু হবে হচ্ছে যে ফ্রম দ্য মানে তোমার ওনার ওয়াজ ডিসপোজেসড বাই স্কোয়াটার। তাহলে টাইমটা দুই জায়গা থেকে শুরু হতে পারে। এক হলো যে 2012 সালে আমাদের ওনার দখলে ছিল, তাকে জমি থেকে বের করে দিয়ে চলে আসছে হচ্ছে এস, এটা একটা, এটাকে কি বলা হয়? তাকে কাকে বের করে দেওয়া হয়েছে? ওনারকে। আর একটা হচ্ছে যে ওনার দখল ছেড়ে দিছে 2011 সালে, ওনার নাই জমির মধ্যে, আমি গিয়ে দেখি যে কেউ নাই, আমি থাকা শুরু করে দিলাম। তাহলে ওনার ডিসকন্টিনিউড পজিশন, তাহলে ওনার তার দখলটা ডিসকন্টিনিউ করেছে, ওই সময় জমির মধ্যে কে ঢুকে গেল? এস ঢুকে গেল। তাহলে 12 বছর পরে সে মালিক হয়ে যাবে। এখানে এস তো নিজের ইচ্ছায় ছাড়ছে। তাহলে টাইমটা কখন কাউন্ট হয়? দুই জায়গা থেকে কাউন্ট। একটা হচ্ছে এস কাকে ডিসপোজেস করলো? ওনারকে। আরেকটা হচ্ছে যে ওনার নিজেকে নিজে না, ওনার ডিসকন্টিনিউ করছে পজিশন। ওনার তোমার ডিসকন্টিনিউ করা মানে কি, যে সে আর নাই জমির মধ্যে, হ্যাঁ ঠিক আছে, সে দখলে নাই, সে গ্রামের থেকে শহরে চলে আসছে, সে চাকরি করতে অন্য জায়গায় চলে গেছে, তখন এস ঢুকে গেছে। তার মানে এরকম হওয়া লাগবে না যে আমাকে সবসময় তাকে সরাই দিয়ে আসতে হবে। তুমি যদি তোমার জমি নেগলেক্ট করে চলে আসছো গ্রামে, ওইটাও কিন্তু কি হয়ে যাবে? অ্যাডভার্স পজিশন হয়ে যাবে। তাহলে টাইমটা দুই জায়গা থেকে কাউন্ট হতে পারে, দুইটার যে কোনো একটা দেখাতে হবে ফ্যাকচুয়াল পজিশনের জন্য, যে তুমি ওনারকে ডিসপোজেস করে ঢুকছো অথবা ওনার ডিসকন্টিনিউ করছিল, তুমি পজিশনে চলে আসছো। তো এখানে বলছে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ওনার, তাহলে ওনার যদি আর্গুই করে যে আমার কনসেন্ট ছিল, আমি জানতাম না, এটাও আসছে সামনে, আমরা দেখবো যে কনসেন্ট যদি থাকে তাহলে তাকে অবশ্যই কাগজপত্র দেখাইতে হবে যে কোন চিঠিতে, কোন ইমেইলে, কোন হোয়াটসঅ্যাপ মেসেজে সে তাকে লাইসেন্স দিয়েছিল। ওরাল লাইসেন্স হলে তো হবে না, হ্যাঁ, লাইসেন্সের জন্য একটা ডকুমেন্টস তো থাকতে হবে, অথবা লিজ যদি দিয়ে থাকে একটা কাগজ তো থাকতে হবে, একটা প্রমাণ তো থাকতে হবে যে তুমি তাকে দিয়েছো। এখন এটা হচ্ছে ইস্যু। বা উইটনেসদের সামনে যদি বলে যে দেখেন তাকে মুঠ হইতে পারতেছে না, তাকে আমি লাইসেন্স দিলাম, তাহলেও হবে।
কিন্তু এক্সপ্রেস লাইসেন্স হইতে হবে। লাইসেন্স মাস্ট বি এক্সপ্রেস, সাম কাইন্ড অফ এভিডেন্স, ওরাল বা রিটেন এভিডেন্স থাকতে হবে, তাহলেই সে আটকায় যাবে। তখন আর কখনোই অ্যাডভার্স পজিশন হবে না, তখন 40 বছর 50 বছর 100 বছর থাকলেও হবে না, কারণ তুমি তো লাইসেন্সি, তুমি তো লিজি, তাহলে কিভাবে হবে অ্যাডভার্স পজিশন? তাহলে টাইমস রান এগেইনস্ট দ্য প্রেজেন্ট পজিশন অফ ল্যান্ড ফ্রম দ্য মোমেন্ট অ্যাডভার্স পজিশন ইজ টেকেন বাই অ্যানাদার। এটা দেখলাম যে ডিসকন্টিনিউড পজিশন অথবা ডিসপজিশন, এটা তো দেখে ফেলছি না, ওদের দুইটা আমরা। In order to establish factual possession over the land, the squatter must show an appropriate degree of physical control and amount of possession. ঠিক আছে, এখন কতটুকু থাকলে অ্যাডভার্স পজিশন হবে, এটা পরীক্ষার কোশ্চেন আলোচনা অবশ্যই করা লাগবে। এখন জমিটা যদি ধরো 5 একর হয়, আর 5 একর ল্যান্ডের মধ্যে সে যেটা করলো যে এখানে জাস্ট শুধু একটা গাছ লাগাইছে, ঠিক আছে। এখন সে একটা গাছ লাগাই ফেললো হচ্ছে 2010 সালে। সে বলতেছে এই গাছটা আমি 3 পাউন্ড দিয়ে কিনেছিলাম, এখন 2024-এ মানে 14 বছর পরে গাছটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং এখন আমি এই ও এর পুরো জমির মালিক জাস্ট একটা গাছের জন্য। তাহলে কি আমরা কি বলতে পারি যে ইজ হি ইন পজিশন অফ দ্য হোল ল্যান্ড? হ্যাঁ, কন্ট্রোলার কাস্টাডি তার থাকলে বড় জোর এই জায়গাটার মধ্যে ছিল, এইটার অ্যাডভার্স পজিশন হতে পারে, পুরোটার তো হবে না এখানে, ঠিক না জিনিসটা? তাহলে যদি 5 একর হয়, তাহলে যদি ল্যান্ড যদি 1 একর হতো, তাহলে আমরা হয়তো বলতে পারতাম ব্রিক দিয়ে তুমি করলা না কেন, হচ্ছে ফেন্সিং। 5 একর তো পুরোটা ফেন্সিং পসিবল হতো, এত বড় ল্যান্ড নাও পসিবল হতে পারে। কয়েকটা জায়গায় ব্রিক, কয়েকটা জায়গায় কেইন, কয়েকটা জায়গায় গাছ, কয়েকটা জায়গায় ভেজিটেবল গার্ডেন, একটা জায়গায় বাসা, এরকম যদি করে তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাবে কি যে হি ইজ ইন কাস্টাডি অ্যান্ড কন্ট্রোল। তাহলে এটা তো আমরা বলতে পারি ফ্যাকচুয়াল পজিশনটা, এটা কোয়েশ্চেন অফ ল না, এটা হচ্ছে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। আমাদের জাজ বলবে যে তুমি আমাদেরকে বুঝাও যে তুমি কিভাবে ফ্যাকচুয়াল পজিশনে ছিল, যে পুরো জমিটার ভিতরে তুমি একটা দোলনা লাগাইছো বাচ্চাদের খেলার জন্য, তুমি কিভাবে বলো যে পুরো জমি তুমি দখলে ছিল? পুরো জমিটার মধ্যে তুমি একটা সাইনবোর্ড দিয়ে দিছো যে এই জমির মালিক এটা, চারিদিকে খোলা, যে কোনো দিক থেকে লোক আসতে পারতেছে, তাহলে তুমি কিভাবে প্রুফ করবা যে ইউ আর ইন ফ্যাকচুয়াল পজিশন? তাহলে এটা কেস টু কেস এটা ভ্যারি করবে। তাহলে কোর্ট দেখবে হচ্ছে ডিগ্রি, এই যে ডিগ্রি অফ ফিজিক্যাল কন্ট্রোল, যে সাফিসিয়েন্ট ডিগ্রি অফ ফিজিক্যাল কাস্টাডি এন্ড কন্ট্রোল ফর ওয়ানস ওন ইউজ, এটা কোর্ট দেখবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার, আমি যদি খুবই ট্রিভিয়াল মানে খুবই সামান্য কাজ করি, আমি যদি অকেশনালি কোনো কিছু কাজ করি, মানে আমি যখন শুধু সামার হয় আমি এখানে ভেজিটেবল লাগাই, বাকি 9 মাস আমি যাই না, তাহলে এটা হচ্ছে কি অকেশনাল। আর হচ্ছে যে আমি যখন জমির মধ্যে যাই, যখন ওনার থাকে না তখন যাই, আর ওনার চলে আসলে আবার আমি বের হয়ে চলে আসি। আমার অনেক জিনিসই জমির মধ্যে রাখা আছে, বাট ওনার আসলে আবার আমি সবকিছু নিয়ে আসি, এটা হচ্ছে কন্ডিশনাল ইকুইভোকাল। তাহলে আমার কাজটা যদি খুবই সামান্য হয়, অকেশনাল হয়, ইকুইভোকাল হয়, তাহলে এটা কি হবে না, অ্যাডভার্স পজিশনের জন্য সাফিসিয়েন্ট হবে না, এটা ফ্যাকচুয়াল পজিশন হবে না। তাহলে কোর্ট এই জিনিসগুলো দেখবে যে এটা কি মোর দ্যান ট্রিভিয়াল ছিল কিনা, এটা কি মোর দ্যান অকেশনাল ছিল কিনা, এটা কি মোর দ্যান ইকুইভোকাল ছিল কিনা, মানে আনইকুইভোকাল অ্যাক্ট ছিল কিনা। এবং কোর্ট আবার ল্যান্ডের নেচারটা দেখবে, যে একটা ল্যান্ড শুধুমাত্র ব্যবহার করা যায় হচ্ছে গ্রেজিং পারপাসে, মানে এখানে শুধু গরু ছাগল ঘাসে খেতে পারবে, থাকার কোনো জায়গা নেই, এই জমিতে কেউ বসবাস করতে পারবে না। তাহলে আমাদের ফ্যাকচুয়াল পজিশন দেখানোর জন্য বাড়িঘর করার প্রয়োজন নেই, গ্রেজিং করলেই হয়ে যাবে, কারণ জমি যেই পারপাসে ব্যবহার করছে শুধু সেটা দিয়ে আমি করছি। জমিটা এত ছোট একটা ন্যারো একটা ল্যান্ড, এখানে কয়েকটা মানে শাক অথবা ওই মানে কিছু লিভস লাগানো ছাড়া অন্য কোনো পারপাসে এটা ব্যবহার করা যাবে না, আমি ওইটাই করেছিলাম। বুঝে গেছে জিনিসটা? তাহলে দ্য ম্যানার ইন হুইচ দ্য ল্যান্ড অফ দ্য নেচার কমনলি ইউজড, এটা কোর্ট দেখবে। ইট ইনভলভস এ হলিস্টিক অ্যাসেসমেন্ট। হলিস্টিক মানে হচ্ছে মানে তোমার কনসিডারিং দ্য হোল ফ্যাক্ট, এটা হলিস্টিক। ক্লিয়ার জিনিসটা? এখন ধরো যে হলিস্টিক বলতে ধরো যে স্বামী একটা মেয়েকে বিয়ে করতে গেছে, এখন স্বামী না 2-3 বছর পরেই স্বামী আমরা দেখবো দাওয়াত পাবো এখানে অফিসার্স ক্লাবে, এটা এখন স্বামী যখন যাবে, এখন মেয়েটা দেখা গেল যে তোমার মানে এখন স্বামী যদি মানে অনেকগুলা ক্রাইটেরিয়া চুজ করে, তাহলে
সবগুলো তো ম্যাচ হবে না, কিন্তু যেটা দেখবে সেটা হচ্ছে মেয়েটার চেহারা কিরকম, পড়াশোনা কিরকম, হ্যাঁ ল ব্যাকগ্রাউন্ডের থেকে কিনা, মানে হলিস্টিক অ্যাপ্রোচ, মানে কি দেখবে সবকিছু দেখে চুজ করবে, এটা হলো হলিস্টিক। তাহলে ফ্যাকচুয়াল পজিশন হয়েছে কিনা এটা কিভাবে দেখা হবে? হলিস্টিক, মানে সবকিছু মিলিয়ে দেখা হবে। সারা জীবন এক্সাম ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? হলিস্টিক অ্যাপ্রোচ, এটা আমরা কিন্তু আগেও পড়ছি, প্রোপ্রাইটারি স্টপলে কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচ দেখা হয়, এক্স্যাক্টলি মানে আনকনসিয়াবল নাকি না বলে একটা পুরাটাই দেখা হবে, রিপ্রেজেন্টেশন, রিলায়েন্স, ডেট্রিমেন্ট, আনকনস, চারটা মিলে কিন্তু দেখা হবে প্রোপ্রাইটারি স্টপলে। এটা এই হলিস্ট এই ওয়ার্ড গুলো দিবে, এগুলো হচ্ছে লিগ্যাল টার্ম। অবজেক্টিভলি ইভালুয়েটিং দ্য সার্কামস্ট্যান্সেস, কেসের নাম হচ্ছে হেনি অ্যান্ড কার্বি। টায়ার এন্ড টেরি কেসে বলছে বেসিক কাল্টিভেশন ওয়াজ এনাফ, জায়গাটা ছোট, জমিটা একদম ছোট, তাহলে এখানে অল্প কিছু গাছপালা লাগাইলেই হয়ে যাবে। কিন্তু বড় জমি হলে তোমার কিছু ঘাস তুমি লাগাই, সেটা কোনোভাবেই সাফিসিয়েন্ট হবে না। ওই যে 5 একর জমি আর হচ্ছে 0.5 একর জমি, দুটার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। Thus, by taking possession might reside in a series of events or some one of activity that is maintained thereafter. অনেক সময় দেখা যেতে পারে যে অনেক বড় জমি যদি হয়, আমার ফ্যাকচুয়াল পজিশন প্রমাণ করতেই হয়তো অনেক দিন কাজ করতে হবে জমিটার মধ্যে। জমিটা উঁচা নিচে থাকলে আমি লেভেল করছি কিনা, বাচ্চাদের খেলার জন্য ফুটবলের একটা জায়গা করেছি কিনা, একটা সুইমিং পুল করেছি কিনা, তার গ্যারেজ থাকলে গ্যারেজের জায়গা করেছি কিনা, ওইগুলা মিলে হবে হচ্ছে ফ্যাকচুয়াল পজিশন, সিরিজ অফ ইভেন্টস। আর জায়গাটা যদি ছোট হয়, যে তুমি সাইনবোর্ড দিয়ে দিলা সেই সময় ফ্যাকচুয়াল পজিশন হয়ে গেল, ওয়ান অফ ইভেন্টও হতে পারে। তাহলে জাজ স্লেইট পাওয়েল এন্ড ম্যাকফার্লেন কেসে বলছে, পাওয়েল এন্ড ম্যাকফার্লেন কেসের ফ্যাক্টটা ছিল হচ্ছে যে সে তার কিছু বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা জমিতে যাইতো ভেড়ার ঘাস খাওয়ার জন্য। এরকম 12-14 বছর সেও গেছে, তার সব ফ্রেন্ডরাও গেছে, একই জমির ভিতরে সবাইকে অ্যালাউ করছে। 12 বছর পরে সে পুরা বড় জমিটার অ্যাডভার্স পজিশন ক্লেম করলো। কোর্ট বললো যে এখানে না হয়েছে ফ্যাকচুয়াল পজিশন, কারণ তুমি ভেড়াগুলা নিয়ে যাইতে আবার ব্যাক করতে, তো তুমি তো এখানে কোনো কিছু স্থায়ীভাবে করোই নাই। আর হচ্ছে তোমার ইন্টেনশনটা পজিটিভ ছিল না, কারণ তুমি জমি থেকে কাউকে বের করো না, অন্যরা যখন ভেড়া নিয়ে আসতেছে তুমি তাদেরকে অ্যালাউ করছে। তো এই কেসটা জাজদের ফেভারিট কেস, পাওয়েল এন্ড ম্যাকফার্লেন কেস। আরেকটা জাজদের ফেভারিট কেস হচ্ছে পাই এন্ড গ্রাহাম কেসটা। এগুলো তাদের কিছু ফান্ডামেন্টাল কেস আছে, বাট নতুন নতুন অনেক কেস আসছে যেটা আমাদের ডিকসন দিছে, যেগুলো সবগুলো স্লাইডে আছে। The alleged possessor has been dealing with the land in question as an occupying owner might have expected to deal with it, and that no one else has done so. তার মানে জমিটাকে সে এমন ভাবে ব্যবহার করছে যে as if he is the owner, এটাকে বলা হবে ফ্যাকচুয়াল পজিশন। জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট তো একটা ফ্যাক্টর হতে পারে, ঠিক না জিনিসটা? এখন আমি একটা জমির যতটুকু অংশ আমি কাস্টাডিতে বা কন্ট্রোলে নিব সেটাই আমি মালিক। এখন যদি এরকম হয়, একটা বিল্ডিং এর মধ্যে যদি 5টা ফ্ল্যাট থাকে, আমি যদি একটা ফ্ল্যাটের অ্যাডভার্স পজিশনে, আমি তো শুধু এটার মালিক হবো, পুরো বিল্ডিং তো আর হবে না, ঠিক না জিনিসটা? এটাই বলা হয়েছে রবার্টস এন্ড সোয়ানগ্রোভ স্টেটস কেস। অ্যাডভার্স পজিশনে আমি হরাইজন্টালিও করতে পারি, ভার্টিক্যালিও করতে পারি। It is not necessary for the paper owner to be aware that they have lost possession. জানার কি দরকার আছে? উনি যদি পজিশন কোনটা করে, ডিসকন্টিনিউ করে, আর যদি এর মাঝখানে কে ঢুকে যায়, স্কোয়াডার ঢুকে যায়, অ্যাডভার্স পজিশন হবে না। এটাই বলা হয়েছে কোন কেসে? রেইনস এন্ড বাক্সটন কেস। ওনার যদি বলে যে আমি তো জানতামই না যে আমার জমিতে কখন কে ঢুকে গেছে, বুঝা গেছে জিনিসটা? আমি তো আম্বানির বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, মাঝখানে কোন দিক দিয়ে জমি চলে গেলো আমি তো বুঝি নাই, বোঝা লাগবে না এটা। তাহলে এটা বোঝা লাগবে না, কি হবে? জমি চলে যাবে। দেয়ার ইজ নো নিড যে ওনারকে জানতে হবে, ঠিক আছে? এই প্রিন্সিপালটা আমরা আগের স্লাইডেও দেখে আসছি, সিমিলার প্রিন্সিপাল। আমি একদম যতটুকু লাগবে তত প্রিন্সিপাল গুলো দিয়ে দিয়েছি তোমাদের এসেনশিয়াল যেগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এরকম যদি হয়, এই লোকটা যদি শুধু জমিটা দেখতে থাকে স্কোয়াটার, যে এবং যদি ভাবতে থাকে যে জমিটা আমার, হবে অ্যাডভার্স পজিশন। আর সে যদি এখানে গিয়ে সামান্য গার্ডেনিং করে, মনে হয় অতটুকুর জন্য হতে পারে হয়তো, কিন্তু পুরোটার জন্য তো মনে হয় না কোনোভাবে হবে। বাট পুরোটা যদি ফেন্সিং দিয়ে দেয় তাহলে হয়তো হয়ে যাবে না, কন্ট্রোলে যদি চলে আসে। এই বাসাটার মধ্যে যদি সে লক করে দেয়, নিজের তালা দিয়ে লক করে দেয়, সিকিউরিটি গার্ড রেখে দেয়, সাইনবোর্ড দিয়ে দেয়, হয়ে যাবে। পজিটিভলি নো ট্রেসপাসিং, তো আরেকজনের জমির মধ্যে সাইনবোর্ড দিয়ে দিছে যে এই জমিতে তুমি ঢুকবা না, ওনার সব। এখন
অনেক সময় একটা প্রিকশন নেওয়া লাগে, যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, যে ওই জমিতে চলে গেলে ছোট বাচ্চারা যদি যায় বা তার গেস্টরা যদি যায়, এখানে তোমার অনেকগুলো ক্যাকটাস গাছ আছে, তার ওই অকুপাই স্ল্যাবে কি আমি বলতে পারি? হতে পারে না এরকম, আরেকজনের জমি তুমি দখল করে ওইটা তুমি সাইনবোর্ড দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কিন্তু এখানে দুইটা মেনস্ট্রিয়া আছে। এটাকে আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম আলটেরিয়ার ইন্টেন্ট, ওই যে বার্গলারির মধ্যে দুইটা মেনস্ট্রিয়া থাকে, ঢুকবো, ঢুকার পরে চুরি করবো, ক্রিমিনাল ড্যামেজ করবো, এরকম, ঠিক না জিনিসটা? এটাকে কি বলা হয়? আলটেরিয়ার, মানে একটার মধ্যে আরেকটা। এখানে কিন্তু ডাবল মেনস্ট্রিয়া আছে। একটাও মেনস্ট্রিয়া হচ্ছে যে আমার বাচ্চারা যেন ইনজুরি সাফার না করে বা গেস্টরা যেন ইনজুরি সাফার না করে, আরেকটা হচ্ছে এই জমিটা আমি আমার দখলেই রাখবো। তাহলে কি অ্যাডভার্স পজিশন হবে কিনা? কোর্ট বলছে হবে। হান্সলো অ্যান্ড মিনচিংটন। আমরা শুধু দেখব যে সে কি জমিটার দখল নিয়েছিল কিনা এবং তার কি ইন্টেনশন ছিল কিনা টু পজেস। ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে ডুয়েল মোটিভ উইল অলসো বি সাফিসিয়েন্ট। হান্সলো অ্যান্ড মিনচিংটন, এটাও তাদের একটা ফেভারিট কেস। এটার প্রিন্সিপালটা খুবই সহজ। If the effect of the fence was to keep out the world as well as keeping the dogs, মানে যদি কুকুর দূরে রাখার একটা পারপাস থাকে আর একটা যদি জমিটা আমি দখলে রাখবো, আমাদের কোনো অসুবিধা নাই কোনটা ফাইন্ড আউট করতে, ফ্যাকচুয়াল পজিশন। as well as keeping the dog's case of face for telling that না 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 না, এই কেসে ডগেরই ফ্যাক্ট ছিল, এটা এটা হ্যাঁ, ব্রিটিশের অনেক আজেবাজে ভিডিও। না না না, ওইটার মতো না। ক্লিয়ার জিনিসটা? তাহলে ইট ইজ ইম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে প্রিন্সিপাল সেগুলো আন্ডারলাইনও করা আছে, ঠিক আছে? জিনিসটা আমরা পরে নাটশেলও একটা দিয়ে দিব, ছোট নাটশেল, যেটা ইউজ করতে হবে, যেটা লিজের জন্য দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই কাজে লাগবে, লিজ লাইসেন্স যে কোনো পিকিউর জন্য। আর এই ফ্যাক্টটা কি দেওয়া আছে? হান্সলো না, দরকার নাই ফ্যাক্টসটা, নাকি এটা মানে পরে আমি অ্যাড করছি, নাই তো, না দরকার নেই, হান্সলো দরকার নেই। নিজে ইন্টারেস্ট থাকলে পরে নিতে পারো, তুমি তো বুঝেই ফেলো, এটা দেওয়াই তো আছে এই যে, হ্যাঁ, যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। মানে হান্সলো কেসের ফ্যাক্ট আমি পরে অ্যাড করছি কি, মানে এখানে ওই যে সে যখন দেখছে যে তোমার মানে ডগ এসে যাবে, তখন সে তোমার এই গার্ডেনের চারপাশে দিয়েছিল হচ্ছে গিয়ে একটা বাউন্ডারি, যে কেউ না ঢুকতে পারে, ডগও আসতে পারবে না, মানুষও আসতে পারবে। So in answering question, has adverse possessor demonstrated physical possession of land in the sense of acquiring custody and control for his own use? It is the whole of the activity on the land that is relevant. The individual activities may seem equivocal, trivial মনে হতে পারে, but as a whole যখন আমরা holistic approachটা অ্যাপ্লাই করব, আমরা দেখব যে কোনটা হয়ে যেতে পারে ফ্যাকচুয়াল পজিশন। এখন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কেস যেগুলো আমাদের ডিকসন দিয়েছে তার বইতে রিসেন্টলি, এগুলোর ফ্যাক্ট আমরা দেখব। ছবিগুলো নাই, ছবি আছে, সে ছবি দিলে এমনি কালো আসবে, বোঝা যাবে না, এই জন্য ছবিগুলো আমি পরে দিছি এখানে। এখন একটা লোক ধরে এই তালা মেরে দিচ্ছে শিকল সহ, যেটা বিএনপির অফিসের সামনে বেশি দেখা যায় বেশিরভাগ। তো এইখানে এরকম যদি তালা যদি মেরে দেয়, স্কোয়াটার গিয়ে অরিজিনাল ওনারের ল্যান্ডে যে তোমার জমিতে আমি তালা মেরে দিয়ে আসতেছি, এটা কিন্তু প্রুফ করবে কি এখানে সে ফ্যাকচুয়াল পজিশনে আসছে, কারণ সে তো কাউকে ঢুকতে দিচ্ছে না, ইনক্লুডিং দ্য ওনার। চাবি কার কাছে? এসের কাছে। সিমসন এন্ড ফার্গাস, পাইছো কেসটা? সিমসন আছে না, 2000 সালের কেস। এখানে বলতেছে যে শুধু ইয়ে করলে হবে না, মানে মিটিং হবে, মিছিল হবে, আন্দোলন হবে ঈদের পর, এরকম বললে হবে না, যে ডিক্লারেশন অফ ইন্টেনশন যতই ক্লিয়ার হোক কাজ হবে না। কোনটাতে যেতে হবে? জমিতে ঢুকতে হবে, হ্যাঁ, ফিজিক্যাল ফ্যাকচুয়াল পজিশনে থাকতে হবে। মানে ওই যেটা আমরা বলেছিলাম যে সে যদি জমিটা শুধু দূর থেকে দেখে, অ্যাডভার্স পজিশন হবে না। সিমসন এন্ড ফার্গাস। হিনিয়ান কার্বি কেসটাতে সে যেটা করছে সেটা হচ্ছে যে ওই ওনারের ল্যান্ড, সে রাস্তার পাশে এটার মধ্যে সে পার্কিং করে ফেলছে তার নিজের জন্য, প্লাস সে গাছ লাগাই দিছে, জায়গাটা সমান করছে। তাহলে ওনারের জমিতে যদি এতগুলো অ্যাক্টিভিটি করে ফেলে, তাহলে তো এটা সাফিসিয়েন্ট হবে মনে হয়, এতগুলা কাজ যদি ওনারের ল্যান্ডে করে। পার্কিং, গার্ডেনিং, টপ সয়েল, মানে উপরের যে মাটিটা থাকে সবকিছু সে করে ফেলছে, এটা সাফ হয়ে যাবে ফ্যাকচুয়াল পজিশন। তারপরে হচ্ছে থ্রোপ এন্ড ফ্র্যাঙ্ক,
এই কেসটাতে যেটা করলো সেটা হচ্ছে যে তোমার একটা ছোট একটা ল্যান্ড ছিল ট্রায়াঙ্গুলার শেপের, এখানে সে একটা সেমি ডিটাচড বাংলো করে ফেলছে, হয়ে যাবে ফ্যাকচুয়াল পজিশন, আমি তো মনে হয় বাংলোই করে ফেলছে। ছোট ছোট জায়গা ছিল এখানে বাংলো। আর কিং অ্যান্ড দ্য ইনকামবেন্ট অফ বেনিফিস, কিং কেস লিখলেও হবে শুধু, ক্লেইমেন্ট হ্যাভিং নেভার এন্টার্ড ইট নট সট টু এক্সক্লুড ইট ওনার্স, হবে না তো? হবে এটা অ্যাডভার্স পজিশন। তাহলে হেল্ড দ্য টাইটেল টু দ্য বিউরিয়াল ভল্ট হ্যাড নট বিন একুয়ার্ড বাই অ্যাডভার্স পজিশন, কারণ সে তো ঢুকেই নেই জমির মধ্যে কখন। তাহলে এই পাঁচটা কেস উনি অ্যাড করেছে হচ্ছে, তাহলে এই পাঁচটার মধ্যে যে কোনো দুইটা বা তিনটা তুমি দিলেই কিন্তু এনাফ। আর ওখানে তো পাই ভার্সেস গ্রাহাম আছে, হান্সলো অ্যান্ড মিনচিনটন আছে, তারপরে হচ্ছে পাওয়েল অ্যান্ড ম্যাকফার্লেন আছে, এনাফ যথেষ্ট। আচ্ছা, এখন আমরা দেখি একটা পয়েন্ট, সেটা হলো যে এটা অবশ্য পরে আসলে ভালো হইতো, বাট এখন আমরা দেখে ফেলি যেহেতু এখানে দেওয়া আছে। সেটা হলো যে আছে নাকি না দেওয়া নাই, নাই? আচ্ছা, তাহলে এটা আমি এক্সট্রা দিয়ে দিব আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা এটা তাহলে এটা আমরা দিয়ে দিব, এখানে সমস্যা নাই, বাট এটা পরে মানে এইটাতে স্ক্রিনশটটা দিতে হবে, তাহলে সেভ করে রাখি পরে। সেকশন 23 তে বলতেছে হচ্ছে যে যদি এক্স, হ্যাঁ এক্স যদি ঢুকে যায় হচ্ছে গিয়ে ওয়াইল্ড ল্যান্ডে, থাকা শুরু করে দিচ্ছে, এখন 3-4 বছর পরে তোমার ওয়াই বললো এখানের ভিতরে যে তুমি তো আমার জমিতে এতদিন ছিলে অ্যাডভার্স পজেসর, তুমি কিন্তু তোমাকে আমি ইভিক্ট করতে পারি, কিন্তু আমি তোমাকে ইভিক্ট করবো না, তোমাকে আমি লিজ অথবা লাইসেন্স দিতে চাই, তুমি আমাকে একটা প্রপোজাল পাঠাও যে তুমি লিজ দিবা না লাইসেন্স নিবা, কত টাকায় নিবা। তখন সে একটা চিঠি লিখে পাঠাইছে এক্স ওয়াই এর কাছে যে আমি লাইসেন্স নিতে চাই বা লিজ নিতে চাই, আমি এত টাকা দিতে রাজি আছি, এরকম ভাবে, এবং সে সাইন করে দিচ্ছে ওই কাগজের ভিতরে। যেই দিন সে এটা সাইন করে ফেলবে, এটাকে বলা হয় অ্যাকনোলেজমেন্ট, যে তুমি কার মালিকানাটা ক্লেম করে নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছো, অ্যাকনোলেজ করে স্বীকৃতি দিয়ে দিয়েছো ওনারে, তাহলে তো অ্যাডভার্স পজিশন হবে না, কনসেন্ট আছে কনসেন্টাস। অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে সেকশন 24 বলতেছে হচ্ছে যে অ্যাকনোলেজমেন্টটা অবশ্যই হইতে হবে ইন রাইটিং, এবং এখানে যে পার্সনটা স্কোয়াটার তার একটা সিগনেচার থাকতে হবে, এবং ওই চিঠির মধ্যে তাকে স্বীকার করে নিতে হবে যে তার উপরে আরেকজনের রাইট আছে, সেটা হচ্ছে ওয়াই, মানে যে মালিক, সে হচ্ছে স্কোয়াটার, ওই লোক হচ্ছে প্রকৃত মালিক। যদি অ্যাকনোলেজমেন্ট থাকে তাহলে কখনোই অ্যাডভার্স পজিশন হয় না। তাহলে আমরা চতুর্থ একটা মেথড পেয়ে গেছি, কিন্তু একজন লোক আরেকজন লোকের জমিতে যদি ঢুকে, আমরা প্রথম মেথডটা পেয়েছিলাম তাকে কি করে দেওয়া, ইভিক্ট করা। সেকেন্ড, লিজ অথবা লাইসেন্স দিয়ে দিব। 3 নাম্বার হচ্ছে তার বিরুদ্ধে কোর্টে যাব। আর 4 নাম্বার মেথড আমরা পেয়ে গেলাম, তাকে আমরা বলবো যে তুমি একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিয়ে দাও যে মানে তুমি আমার, হ্যাঁ ক্লিয়ার জিনিসটা। তাহলে আর কিন্তু অ্যাডভার্স পজিশনটা হবে না। ল্যাম্বেথ এন্ড তোমার আর্কএঙ্গেল কেসে 2001 সালের কেসে কোর্ট বলছে যে এখানে অ্যাডভার্স পজিশনটা আর হচ্ছে না, যদিও সে প্রায় তোমার 8 বছর থেকে গিয়েছিল এই প্রপার্টির মধ্যে, কিন্তু 8 বছর পরে এসে ওনার বলছে তোমাকে আমি লিজ অথবা লাইসেন্স দিব। তখন সে চিঠির মধ্যে লিখে বলছে যে ঠিক আছে আমি লাইসেন্স নিব, এই সেই ভাড়া এত টাকা করে দিব। পরে আবার সে মোড় ঘুরায় ফেলছে, বলতেছে না আমি আর লিজ দিব না বা লাইসেন্স দিব না। কিন্তু যেই তুমি অ্যাকনোলেজমেন্ট করছো, হ্যাঁ তোমার ওই 8 বছরের যে রাইটটা এটা চলে গেছে, মাইনাস হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে টাইমটা, ঠিক না জিনিসটা? এতদিনের পরিশ্রমটা মাইনাস হয়ে যাবে। তো ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা নাই তো? তাহলে এখন আমাদের লাস্ট কাজ আজকে, সেটা হলো কোশ্চেনটা, জাস্ট একটা এই কোশ্চেনটাও নাই, কোশ্চেনটা আমি অ্যাড করেছি। তাহলে মানে আমাদের সবই কিন্তু আছে হ্যান্ড আউটে দেওয়া, শুধু একটা পয়েন্ট শুধু ছিল না অ্যাকনোলেজমেন্ট, আর কোশ্চেন তো আমরা পরবর্তীতে সলভ করবই। এটা আসছিল অনেক আগের একটা কোশ্চেন, ইউনিভার্সিটি লন্ডনেরই কোশ্চেন পেপার, অনেক আগে আসছিল কোশ্চেনটা। তাহলে কোশ্চেনটা পড়ো ইশারা জোরে জোরে। In January 1999, Aisha came across a disused cafe, the title to which was registered. Aisha wrote to the cafe's owner, Todd, asking to rent it for a short period so that she could try opening a coffee house. Todd told Aisha that he was
waiting until the market picked up and he would then develop the premises. However, he agreed to grant her a license until June 1999 so that they could both গজ। gauge whether it was viable as a coffee house. তার মানে তুমি আয়েশা শুরু করে ফেলো জানুয়ারি থেকে, জুন পর্যন্ত দেখো যে এটা কি আমরা দুজনেই যাচাই করি, গজ করে দেখি যে এটা কি কফি শপ হিসেবে ভালো হয় কিনা। আর তোমাকে আমি অ্যাডভান্স জানাই রাখলাম যে এখানে কিন্তু আমি অপেক্ষা করতেছি হচ্ছে মার্কেট প্রাইস বাড়ার জন্য, এবং এখানে আমি করব হচ্ছে আমি এটা ডেভেলপ করব প্রিমিসেসটাকে। তার মানে এখানে সে অন্য কিছু বানাবে আর কি, এটা অন্য একটা কাজের জন্য বরাদ্দ করা, এটা সে বোঝাতে চেষ্টা করবো। তারপর At the end of the license, Aisha had attracted a large and loyal clientele and wrote to Todd offering to pay rent but did not receive a reply. Aisha continued to run the coffee house and Todd finally wrote to her in 2003 offering to grant her a lease, but she ignored the letter. In 2004, Aisha decided to take a year off and embarked upon a world ওয়ার্ল্ড ক্রুজ, মানে সে জাহাজে করে ঘুরতে বের হয়ে গেছে। employing a part-time security guard, Alan, to check the premises each evening. On receiving a postcard from Aisha informing her that she was extending her holiday, Alan resigned her position and despite Aisha's objection, reopened the coffee house herself in January 2006. Aisha has still not returned and bedbugs have now contacted Todd seeking to buy the premises from him. Advise the parties. বিশাল প্যাচ লেগে গেছে এখানে, কারণ জমি হচ্ছে টডের জমি। এখন টড এই জমিটা এখন বিক্রি করতেছে হচ্ছে নতুন একটা লোকের কাছে, সেটার নাম হচ্ছে যে তোমার ব্যাড বাগস। তাহলে ও হচ্ছে O1 আর সে হচ্ছে O2। আর এদিকে সমস্যা বেঁধে গেছে যে এই জমির মধ্যে প্রথমে ঢুকে গেছিল হচ্ছে আয়েশা, এবং এটা ঢুকছে হচ্ছে জানুয়ারি 1999 আর তাকে দেয়া হয়েছিল হচ্ছে 6 মাসের লাইসেন্স জুন পর্যন্ত। এখন আয়েশা আবার এই 1999 এর পরে যখন লাইসেন্সটা তার এক্সপায়ার করলো, তখন সে আবার চিঠি লিখছে যে যখন আমার তো কাস্টমার অনেক বেড়ে গেছে, আমি আপনার কাছ থেকে নিতে চাই হচ্ছে লাইসেন্স, আমি টাকা দিতে রাজি আছি। কিন্তু 2003 সালে এসে তোমার টড বলতেছে যে তোমাকে আমি লাইসেন্স দিব, হ্যাঁ, অফারিং টু গ্র্যান্ট হার লিজ, লিজ দিব তাকে, বাট সাইন শি ইগনোরড দ্য লেটার, বলছে যে তুমি চিঠি পাঠাও না পাঠাও আমার কাছে যায় আসে না, সে ইগনোর করছে। তারপর 2004-এ সে চলে গেছে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ক্রুজে, আর সে দায়িত্ব দিয়ে গিয়েছিল অ্যালেনকে। অ্যালেন আবার 2006 সালে যেটা করছে যে বলতেছে যে আয়েশা যখন দেরি করবে ভাবছে, সে মনে করছে যে আমার মানে ওনার আসে কি না আসে, আমি নিজেই কোনটা শুরু করে দেই, কফি হাউস শুরু করে দিই। কফি শপটা সে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে তোমার আয়েশা হ্যাজ স্টিল নট রিটার্ন, এখনো সে ব্যাক করে নাই। ব্যাড বাগস এখন বলতেছে টডকে যে আমি এটা কিনবো, এই জমিতে অ্যাডভাইস দ্য পার্টিস কার রাইট আছে। আর এক্সামিনার প্রথমে বলছে জমিটা হচ্ছে রেজিস্টার্ড ল্যান্ড, আর পরে আবার বলছে জমিটা যদি আনরেজিস্টার্ড হতো তাহলে কি হতো। আমরা জানি যে আনরেজিস্টার্ড ল্যান্ড হলে এখানে অ্যাপ্লাই করবে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট 1980, আর রেজিস্টার্ড ল্যান্ড যদি হয় অ্যাডভার্স পজিশনের জন্য এখানে আমাদের যেহেতু 1999 এর পরের ঘটনা সবকিছু, এখানে 2002টা অ্যাপ্লাই। তাহলে আমরা কি বলতে পারি এখানে দুইজন ক্লেমেন্ট আছে, দুইজন স্কোয়াটার, অ্যালেন এবং আয়েশা। আমাদের অ্যাডভাইস টু দ্য পার্টিস হলে হবে অ্যালেন, অ্যাডভাইস টু আয়েশা, অ্যাডভাইস টু অ্যালেন। আর যখন এই জিনিসটা হবে, এখনো তো ব্যাড বাগস কিনে নাই, এখনো কিন্তু জমিটা আমি অ্যাডভার্স পজিশন করলে টডের বিরুদ্ধেই করব, কারণ তার নামে তো আর যায় নাই। তো আমাদের অরিজিনাল ওনার হবে হচ্ছে টড। তাহলে আমাদের একটা পার্ট হবে হচ্ছে আয়েশা ভার্সেস টড, অ্যালেন ভার্সেস টড, দুইজন বলবে অ্যাডভার্স পজিশন। কোনটার 12 বছর? এখন অ্যাডভাইস দ্য পার্টিস, বলবো যে অ্যাডভার্স পজিশনে আছে কিনা, তারপর বলবো যে ওর যদি
ল্যান্ডটা ট্রান্সফার করে দেয় তাহলে ওরা এরকম 12 বছর পর পেয়ে যাবে এত সালে। এটাও বলতে পারো, হ্যাঁ। আর যদি এক্সামিনার বলে দেয় যে ইট ইজ নাও 2015, যদি ধরে নাও ইট ইজ নাও 2015, অ্যাডভার্স পজিশন হবে কিনা। আর যদি এরকম কিছু না দেওয়া থাকে পরীক্ষার হলে, সাধারণত আমরা ধরে নিব 2024-এর পরীক্ষা, তো তার মানে অ্যাডভাইসটা পার্টিস মানে কবে আমি অ্যাডভাইস দিচ্ছি, 24-এর মধ্যে, তাহলে হয়ে গেলে হয়ে যাবে। বাট ফর দ্য পারপাস অফ দ্য কোশ্চেন আমরা ধরে নিই যে এটা 2015 সালে, কারণ 15 সালের প্রশ্নটা এটা ছিল। 15-এর ধরে আমাদের হয় কিনা আমরা দেখি। তার মানে এরকম ধরে ধরে না হয় আমরা যদি বলি যে এত বছর হয়েছে অ্যাডভার্স পজিশনের, এই ইয়ারে গেলে অ্যাডভার্স পজিশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এটাই, কিন্তু 2024-এর যদি কোশ্চেন পেপার হয়, আমরা দেখবো মানে আমরা তো সলভিং করবো এখানে, তখন অ্যাডভাইস দ্য পার্টি যখন বলবে তার মানে কি রানিং সিচুয়েশন এটা, ঠিক আছে। আর যদি 12 বছর না হয়ে থাকে তাহলে তো তুমি বলেই দিবা যে তার এখন চিন্তার কিছু না, এখনো সময় আছে, ওটা অসুবিধা হবে না। আচ্ছা, যদি ইয়ে না হয় 12 বছর যদি না হয়, হ্যাঁ অবশ্যই, কারণ ব্যাড বাক্সও কিন্তু বলতে পারবে না যে আমি কেনার পর থেকে টাইমটা শুরু হবে 12 ইয়ার্স, আগের থেকে শুরু হয়ে গেছে, ও ওয়ানের সময় থেকেই টাইমটা শুরু হয়ে যাবে। তাহলে যেহেতু মানে আমাদের আয়েশাও কোনো টাকা পে করে নাই আর এলেনও কোনো টাকা পে করে নাই জমিটার জন্য, তার মানে তারা তো আর জমিটার মালিক হয় নাই হচ্ছে মানে কেনার মাধ্যমে, তাদের লিজ বা লাইসেন্স কোনোটাই না, ফ্রি হোল্ডও তারা কিনে নেয়। তারা ক্লেম করবে অ্যাডভার্স পজেসর হিসেবে। আমরা ডিফাইন করব হোয়াট ইজ অ্যাডভার্স পজেশন, আমরা অ্যাডভার্স পজেশনের জন্য কেস লিখে দিব, অ্যাডভার্স পজেশনের ডেফিনেশন দিব। তারপর আমরা বলবো যে অ্যাডভার্স পজিশন প্রুফ করার জন্য আমরা যদি আয়েশাকে বলতে যাই, আয়েশা কি ফ্যাকচুয়াল পজিশনে আসছে কিনা। আজকে আমরা ফ্যাকচুয়াল পজিশনটা পড়ছি, ওয়াজ আয়েশা ইন ফ্যাকচুয়াল পজিশন, ছিল না, কফি শপ দিয়ে ফেলছে তো, তার ক্লায়েন্ট আসতেছে, সব আসতেছে। তা আমরা যদি দেখি হচ্ছে যে তার কাজটা ইকুইভোকাল ছিল না, আনইকুইভোকাল ছিল, ট্রিভিয়াল ছিল না, এটা মোর দ্যান ট্রিভিয়াল, সাবস্ট্যান্সিয়াল ছিল, এবং হচ্ছে গিয়ে তোমার নেচার অফ দ্য ল্যান্ড, আমরা সবকিছু যদি দেখি তাহলে এটা আমরা বলতে পারি যে শি ওয়াজ ইন ফ্যাকচুয়াল পজিশন। কিন্তু এখন টাইমটা কখন থেকে কাউন্ট হবে, এটা টাইমটা 2003 থেকে কাউন্ট হবে না জুন 99 থেকে কাউন্ট হবে। তাহলে আমরা আর্গুমেন্ট করতে পারি যে জুন 99 এর পরে কিন্তু সে আর 1 টাকাও ভাড়া দেয় নাই। কিন্তু স্যার ও তো পরে ওকে ই করেছিল, চিঠি লিখেছিল যে আমাকে লিজ বা লাইসেন্স দাও, তার মানে এক্সিলেন্ট, কিন্তু তখন থেকে সে ফ্যাকচুয়াল পজিশনে ছিল, ইন্টেনশন টু পজেসটা 2003 এ আসছে আমরা বলতে পারি। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? ফ্যাকচুয়াল পজিশনে কিন্তু 1999 সাল থেকে আছে, কারণ 1999 সালে আমরা বলতে পারি যে আয়েশা ডিসপোজেসড টড অথবা টড ডিসকন্টিনিউড পজিশন এন্ড আয়েশা টুক পজিশন, বলা যায় না। কিন্তু তুমি খুব ভালো পয়েন্ট বলছো যে ইন্টেনশন টু পজেসের ক্ষেত্রে জুলাই তোমার হ্যাঁ 3 থেকে কাউন্ট হবে। কেন? কারণ ওই সময় সে চিঠিটা যেহেতু ইগনোর করছে, তার মানে সে আর লিজ লাইসেন্স নিতে ইচ্ছুক না। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে ওটা যদি হয়ে যায় ইন্টেনশন, এখন প্রশ্ন হচ্ছে যে 2003 সাল থেকে যদি আমরা ধরি, আর যদি আমাদের কোশ্চেনটা 2015 পর্যন্ত হয়, মানে 12 বছর, তাহলে এখানের মধ্যে তো অ্যাডভার্স পজিশন হয়ে যাচ্ছে। এখানে অ্যাডভার্স পজিশন তো হয়ে যাচ্ছে, ফ্যাকচুয়াল পজিশনও আছে, আর ইন্টেনশন টু পজেস 2003 সাল থেকে ধরলে 15 সালে আমাদের অ্যাডভার্স পজিশনটা হয়ে যায়। কিন্তু ঝামেলাটা বাঁধবে, এলেন তো বলবে যে, বা টড বলবে যে এখানে তো মানে কন্টিনিউয়াস পিরিয়ড হয় নাই, নিরবচ্ছিন্ন তো টাইম হয় নাই, মাঝখানে তো ব্রেক হয়ে গেছে। বিকজ তোমার মাঝখানে কে চলে আসছে? এলেন চলে আসছে 2006 সালে। তাহলে তুমি পজিশনে ছিলা 2003 সাল থেকে শুরু করে 6 সাল পর্যন্ত, 3 বছর, বাকি টাইমটা তো ভাই তুমি ছিলা না। তাহলে কার জন্য টাফ হয়ে যাবে অ্যাডভার্স পজিশন ক্লেম করা? আয়েশার জন্য ক্লেম করা। আমরা জানি যে আয়েশার উচিত ছিল নতুন যে স্কোয়াডার আছে তাকে ইভিক্ট করা, তার তো রাইট ছিল ইভিক্ট করা, সে তো ইভিক্ট করে নাই। সে যদি ইভিক্ট না করে থাকে তাহলে রাইটটা কার কাছে চলে যাবে? S2 মানে এলেনের কাছে চলে যাবে। এলেনের পজিশন কি 2006 থেকে শুরু হবে না, যখন কনসেন্টের বাইরে গিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এটা শুরু হবে। তাহলে যখন পজিশন কি 2006 পর্যন্ত ছিল? 6 পর্যন্ত ছিল, তাহলে এলেনের ক্ষেত্রে আমরা বলবো এলেন তো 2006 সালে যখন নতুন করে কফি শপ দিয়েছে,
তখন সে তার পজিশনটা ফ্যাকচুয়ালি নিয়ে নিল, এখানে তার কন্ট্রোল এবং কাস্টাডিতে জমি চলে গেছে। এবং সে যখন তোমার ইয়ে করলো, আয়েশা যখন চিঠি পাঠাইছে, সে ওই চিঠি আর গ্রহণ করলো না এখানে, নতুন করে সে কফি শপ স্টার্ট করলো, তখন কিন্তু তার চলে আসতেছে হচ্ছে ইন্টেনশন টু পজেস। আর 2006 থেকে যদি শুরু হয় তাহলে 15 সাল পর্যন্ত মাত্র 9 বছর হয়, তাহলে তো অ্যাডভার্স পজিশন হবে না। তাহলে বাই দিস টাইম চাইলে টডও তাকে ইভিক্ট করতে পারবে, আবার চাইলে তোমার ইভিক্ট করতে পারবে হচ্ছে ইয়ে মানে আমাদের যে নতুন যে কিনবে ব্যাড বাক্স। ঠিক না জিনিসটা? আর আয়েশা এসে যদি তাকে ইভিক্ট করতে চায়, ইভিক্ট করতে পারবে। আয়েশার কাছে তো সময় আছে 12 ইয়ার্স। ঠিক না? আয়েশা এসেও তো কাকে ইভিক্ট করার ট্রাই করতে পারে, এলেনকে। মানে S1 এর সাথে S2 কে ইভিক্ট করার তার রাইট আছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা পার্ট কিন্তু আমরা পড়ে ফেলছি, ফ্যাকচুয়াল পজেশন। আমাদের নেক্সট ক্লাসে শুধু দুইটা ছোট ছোট পার্ট আছে, সেটা হচ্ছে ইন্টেনশন টু পজেস আর সাফিসিয়েন্ট লেন্থ অফ টাইম। এটা শেষ করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে অ্যাডভার্স পজেশন। তাহলে এতটুকু আমরা যে স্লাইডগুলো ছিল না, এটা আমরা গ্রুপে দিয়ে দিতে পারি। স্যার এখানে শুধু একটা বা দুইটা স্লাইড ছিল না, এসে কোশ্চেন এখানে কয়টা একদম বলছি তো একটু আগে। এলআরএ 2002, হ্যাঁ এলআরএ 2002 এর ইমপ্যাক্ট কি, এটা impact of LRA 2002 on the law of adverse possession. একটাই আর হচ্ছে জেনারেল অ্যাঙ্গেল অনেক সময় আসে, অ্যাডভার্স পজিশন ল এর পারপাস কি। হ্যাঁ অনেক।